নিউ ইয়র্কে জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক অনুষ্ঠিত। অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থনের আশ্বাস মার্কিন প্রেসিডেন্টের। দেখা করলেন কানাডার প্রধানমন্ত্রীও। জাতিসংঘের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠকে রোহিঙ্গা ইস্যু, সংকটের রাজনৈতিক সমাধান সহ ৩ প্রস্তাব ডক্টর ইউনূসের। নিরাপত্তা আর আবাসনে $19 কোটি সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের। নেই অসহনীয় যানজট, তবুও হচ্ছে উড়াল সড়কের কাজ। রাজশাহীতে মেগা প্রকল্পের নামে শত কোটি লুটের অভিযোগ সাবেক মেয়র লিটনের বিরুদ্ধে। নওগাঁয় প্রতিমন্ত্রী সিন্ডিকেটে ধরাশায়ী বহু মানুষ। রাতের অন্ধকারে বাড়ে রূপালী ইলিশের পাচার, সুনামগঞ্জ সীমান্তে সক্রিয় চোরাচালান চক্র। ভারতে পাঠায় মাছসহ নানা পণ্য। ৩ মাসে ৪১ কোটি টাকার মালামাল জব্দ, 10 বছরের মধ্যে সর্বোচ্চ। ভোরের সময়ের সঙ্গে আছি আমি শামীমা শাম্মী। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে কথা জানান বাইডেন। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মঙ্গলবার নজিরবিহীন এক বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ অধিবেশনের মধ্যে এবারই প্রথম বাংলাদেশের কোনো সরকার প্রধানের সঙ্গে বৈঠক হয় মার্কিন প্রেসিডেন্টের। দুই নেতার একান্ত বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিগত শেখ হাসিনা সরকারের নিপীড়নের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের সাহসী ভূমিকা ও আত্মত্যাগের কথা তুলে ধরেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে সংক্ষেপে জানান কিভাবে শিক্ষার্থীদের অভ্যুত্থানে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করেছে এবং তিনি সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন। অধ্যাপক ডক্টর ইউনূস বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে, আর এজন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন জো বাইডেন। বলেন, সব সহযোগিতা নিয়ে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। বৈঠকে জুলাই বিপ্লব চলাকালীন শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ছবি সম্বলিত দ্য আর্ট অফ ট্রায়াম্ফ শীর্ষক আর্ট বুক মার্কিন প্রেসিডেন্টকে উপহার দেন প্রধান উপদেষ্টা। এটা ছিল একটা রেয়ার মিটিং এবং আমরা একটু খোঁজ নিয়ে দেখেছি যে এই প্রথম বাংলাদেশের হিস্ট্রিতে বা ইউএনজি এর হিস্ট্রিতে যে একজন ইউএস প্রেসিডেন্ট বাংলাদেশের একজন হেড অফ গভর্নমেন্টের সাথে ইউএনজি এর সাইডলাইনে কথা বললেন। মিটিংটা খুবই বন্ধুত্বপূর্ণ ছিল। জো বাইডেন বলেছেন যে তার ফুল সাপোর্ট আছে বাংলাদেশের প্রতি, বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট, প্রফেসর ইউনূসের যে ইন্টারিম গভর্নমেন্টের প্রতি, এবং উনি জানতে চেয়েছেন কি কি সাপোর্ট লাগবে আরও। হ্যাঁ, এবং উনি বলেছেন যে এই স্টুডেন্টরা যদি এত স্যাক্রিফাইস করতে পারে তাহলে আমরাও তো আরও অনেক কিছু করতে পারি বাংলাদেশের জন্য। এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সংক্ষিপ্ত বৈঠকে বাংলাদেশ কানাডা সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করেন দুই নেতা। সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ায় অধ্যাপক ইউনূসের প্রশংসা করেন ট্রুডো। এ সময় ডক্টর ইউনূস বলেন, বিগত সরকার নানাভাবে ধ্বংস করেছে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো। বৈঠকে বাংলাদেশি শিক্ষার্থীদের কানাডায় আরও বেশি ভিসা দেওয়ার অনুরোধ জানান প্রধান উপদেষ্টা। এছাড়াও জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা ও মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপন। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ম্যানেজিং ডিরেক্টর ও জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। বিশ্বের বেশ কয়েকটি ক্ষমতাশালী দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং আর্থিক খাতের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর প্রধানদের সাথে বৈঠকে বাংলাদেশকে পুনর্গঠনের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পৃথক এসব বৈঠকে বিশ্ব নেতারাও বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, এর মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পূর্ণ সমর্থন ব্যক্ত করার ঘটনা খুবই তাৎপর্যপূর্ণ এবং ঐতিহাসিক। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক।
রোহিঙ্গা সংকটের রাজনৈতিক সমাধানের অপেক্ষায় থাকার কথা জানিয়ে ৩ দফা প্রস্তাব তুলে ধরলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। জাতিসংঘ সদর দপ্তরে উচ্চ পর্যায়ের এক বৈঠকে প্রস্তাব দেন ডক্টর ইউনুস। বৈঠকে উপস্থিত ছিলেন মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা। এ সময় রোহিঙ্গাদের নিরাপত্তা এবং অধিকার সমুন্নত রাখতে সব অংশীজনদের সঙ্গে বাংলাদেশ সরকারের কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। বলেন, রোহিঙ্গা সংকট কেবল বাংলাদেশের জন্যই উদ্বেগের নয়, এর ফলে যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে তা ছড়িয়ে পড়তে পারে প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর উপরও। বৈঠকে রোহিঙ্গাদের সহায়তায় ১৯ কোটি ৯ লাখ ডলার অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই মুহূর্তে নিউ ইয়র্কে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ধন্যবাদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সোমবার যখন রাতে এখানে এসে পৌঁছান এবং আজকে যে কর্মদিবসটি সেটি হচ্ছে মঙ্গলবার, এবং সেই কর্মদিবসে তার প্রথম কর্মসূচি সেটি খুব এই কর্মসূচিটি ব্যস্ততার মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছে। 10টিরও বেশি কর্মসূচিতে তিনি আজকে অংশগ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা, এবং সেখানে আমার রিপোর্টটি আপনি দেখেছেন যে সেখানে আমরা বলেছি যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন, কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, আরও বিভিন্ন দেশের প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন। এছাড়াও তিনি আরও 3-4টি গুরুত্বপূর্ণ সাইডলাইন ইভেন্টেও অংশগ্রহণ করেছেন। তার একটি রোহিঙ্গা ইস্যু, রোহিঙ্গা সংকট। সেই রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশ সহ কয়েকটি দেশের আয়োজনে জাতিসংঘের সাইডলাইনে একটি বৈঠক হয়, যে বৈঠকে এই রোহিঙ্গাদের দ্রুত প্রত্যর্পণের বিষয়টির উপরে তিনি জোর দিয়েছেন এবং এই সংকট নিরসনের জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এবং সেই অনুষ্ঠানেই মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জায়া তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে যুক্তরাষ্ট্র এই সংকট অর্থাৎ রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশকে আরও 199 মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে। এই রোহিঙ্গা সংকটের পর জাতিসংঘের ঠিক সদর দপ্তরের সামনে একটি ক্লাবে ফ্রেন্ডস অফ বাংলাদেশ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল বাংলাদেশের স্থায়ী মিশন, এবং সেইখানে 200-র মতো অতিথি ছিলেন। সেখানেও প্রধান উপদেষ্টা যোগ দিয়েছেন এবং সেই অনুষ্ঠানে বাংলাদেশের যারা বিশ্বে বন্ধু, সেই বন্ধুদেরকেই এখানে আমন্ত্রণ জানানো হয়, এবং তারা যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারকে তারা সহযোগিতা দেবেন সেই রকম একটি আশ্বাসের কথা আমরা জেনেছি, এবং বাংলাদেশের পুনর্গঠনে ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের সহায়তাও চেয়েছেন। এরপরে এখন জাতিসংঘের সদর দপ্তরের ভেতরে একেবারে মূল ভবনে সেখানে বাংলাদেশের আয়োজনে জাতিসংঘে বাংলাদেশের 50তম বার্ষিকীর একটি অনুষ্ঠান চলছে, যে অনুষ্ঠানটিতেও প্রায় 100 প্রতিনিধি উপস্থিত আছেন। সেখানে বিভিন্ন দেশের স্থায়ী প্রতিনিধিরা অংশ নেবেন বলে আমাকে জানানো হয়েছে। সেখানেও ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। আপনি জানেন যে জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভ করে 1974 সালে, আর এখন 2024 সাল অর্থাৎ 50 বছর পূর্তি করেছে বাংলাদেশ জাতিসংঘে। এবং এই জাতিসংঘের অধিবেশনের ফাঁকে, জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করার ফাঁকে বাংলাদেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সারা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায়। শান্তি রক্ষী মিশনে বাংলাদেশের অবদান কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং খুবই অনস্বীকার্য। কখনো কখনো বাংলাদেশ শান্তিরক্ষী মিশনে শীর্ষস্থান অর্জন করে, আবার কখনো কখনো বাংলাদেশ শান্তিরক্ষী মিশনে দ্বিতীয় অবস্থান গ্রহণ
অবস্থানে থাকে। তো সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি দাবি হয়তো থাকবে, যেটি আমাকে জানানো হয়েছে, যে তিনি শান্তিরক্ষী মিশনে আরও বেশি করে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সৈন্য, 3 বাহিনী, সেনা, নৌ, বিমান, পুলিশ, মহিলা পুলিশ, র্যাব সদস্যদেরকে যেন শান্তিরক্ষী মিশনে নেওয়া হয়, সেই একটি আবেদন তিনি জাতিসংঘের প্রতি রাখবেন। সব কিছু মিলিয়ে যেটি আগেই বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনি তার প্রথম কার্য দিবসে এই জাতিসংঘের অধিবেশনে এর ফাঁকে ব্যস্ততম সময়ই কিন্তু অতিবাহিত করেছেন। আমরা এখন অপেক্ষা করছি, হয়তো কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টা তার আবাসস্থল, যেখানে আমি এখন রয়েছি, সেই গ্র্যান্ড হায়াত হোটেলে এসে উপস্থিত হবেন এবং তারপর প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি আমাদেরকে সারা দিনের কর্মসূচি সম্পর্কে একটি ব্রিফ করবেন। আমাদের এখন সেই অপেক্ষা। এই ছিল আমার কাছে আজকে দিনের সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সরাসরি যুক্ত ছিলাম নিউ ইয়র্কে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের মূল বিতর্ক পর্বে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন মহাসচিব আন্তোনিও গুতেরেস। তবে গাজা যুদ্ধ চলমান রাখায় পশ্চিমাদের মূল্যবোধ নষ্ট হচ্ছে বলে সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জাতিসংঘ অধিবেশনে শেষবারের মতো ভাষণ দিয়েছেন জো বাইডেন। এ সময় সব ধরনের আগ্রাসন বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন তিনি। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের শুরুতেই উদ্বোধনী বক্তব্য দেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার বক্তব্যে উঠে আসে চলমান সংঘাতের কথা। গাজা, ইসরায়েল, সুদান ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ নেই বলেও জানান গুতেরেস। এ সময় গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি। অধিবেশনে যোগ দেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিশ্ব নেতারা। গুতেরেসের পর বক্তব্য দেন জাতিসংঘ সাধারণ পরিষদের চেয়ারম্যান ফিলেমন ইয়াং। তার বক্তব্যের মধ্য দিয়ে অধিবেশনের মূল বিতর্ক শুরু হয়। প্রথমেই বক্তব্য দেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দি সিলভা। সুন্দর ও শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য জাতিসংঘের সংস্কার করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। অধিবেশনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেন, গাজায় চলমান সংঘাত অব্যাহত থাকায় নষ্ট হচ্ছে জাতিসংঘের সুশৃঙ্খল ব্যবস্থা ও পশ্চিমাদের মূল্যবোধ। নিরীহ ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। এ সময় ইসরায়েলকে নগ্ন সমর্থন দেয়ায় মিত্র দেশগুলোর তীব্র নিন্দা জানান তিনি। পাশাপাশি যুদ্ধ বন্ধে নেতানিয়াহু প্রশাসনের প্রতি আহ্বানও জানান। গাজা উপত্যকায় বোমা বর্ষণের ইতি টানতে বলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শেষবারের মতো ভাষণ দেন জো বাইডেন। আগ্রাসন বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন তিনি। ইসরায়েল গাজা যুদ্ধবিরতির পাশাপাশি হামাসের হাতে জিম্মিদের মুক্তির দাবি জানান। এছাড়াও বিভিন্ন ইস্যুতেও কথা বলেন বাইডেন। এদিকে গাজায় যুদ্ধ বন্ধ করতে না পারা একটি বিশাল কলঙ্ক। ৭৯তম অধিবেশনে অংশ নিয়ে এমনই মন্তব্য করেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি। গাজায় গণহত্যা চালানোর সমালোচনা করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সংলাপের মাধ্যমে রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানান। পাশাপাশি পারমাণবিক ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে চলমান অচলাবস্থা শেষ করার কথাও জানান তিনি। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, ১ থেকে ১.৫ বছরের মধ্যে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফেরা উচিত বলে মনে করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি। অন্তর্বর্তী সরকারের সঙ্গে সুসম্পর্ক রয়েছে জানিয়ে তিনি বলেছেন, ঐক্যবদ্ধ থাকায় ব্যর্থ হওয়ার কারণ নেই। ৫ আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালানোর পরপরই দৃশ্যপটে আসেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে সেনাবাহিনীর প্রতি আস্থা রাখতে বলেন তিনি। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন, আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি। তবে এর ৩ দিনের মাথায় ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে। জাতীয় নির্বাচনের আগে বিভিন্ন সংস্কার কার্যক্রম নেয়ার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী এই সরকার। নিরাপত্তা বিধান করিব। তবে কিছুদিন পর থেকেই রাজনৈতিক মহল, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে তাগিদ আসতে থাকে নির্বাচনের রোডম্যাপ এবং অন্তর্বর্তী সরকারের সময়সীমা প্রকাশের জন্য। এদিকে সোমবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান বলেন, যাই ঘটুক না কেন অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়ে যাবে সেনাবাহিনী, যাতে করে অন্তর্বর্তী সরকার গুরুত্বপূর্ণ সংস্কারগুলো শেষ করতে পারে।
1 থেকে 1.5 বছরের মধ্যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের কাজ সম্পন্ন হওয়া উচিত বলে মনে করেন ওয়াকারুজ্জামান। সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না বলেও জানান বাহিনীর প্রধান। দীর্ঘমেয়াদে সেনাবাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য প্রয়োজন বলে মনে করেন তিনি। মত দেন সশস্ত্র বাহিনীকে সরাসরি রাষ্ট্রপতির অধীনে রাখা যেতে পারে। সেনাপ্রধান বলেন, সামরিক বাহিনীকে কখনোই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয়। সেনাবাহিনী তার সদস্যদের শেখ হাসিনার আমলে করা অন্যায়ের অভিযোগগুলো খতিয়ে দেখছে এবং ইতোমধ্যে কিছু সেনাকে শাস্তিও দিয়েছে বলে জানান বাহিনীর প্রধান। তবে এ বিষয়ে বিশদ কোনো বিবরণ দেননি জেনারেল ওয়াকার। তিনি বলেন, যদি সেনাবাহিনীর কোনো কর্মরত সদস্য দোষী সাব্যস্ত হয় তাহলে অবশ্যই তিনি ব্যবস্থা নেবেন। কিছু সামরিক কর্মকর্তা সাবেক প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি নিয়ন্ত্রিত সংস্থাগুলোতে কাজ করার সময় অন্যায় করে থাকতে পারেন বলে মনে করেন তিনি। দেশকে স্থিতিশীল করতে এই সরকারের প্রচেষ্টাকে সেনাবাহিনী সমর্থন করছে উল্লেখ করে জেনারেল ওয়াকার বলেন, ডক্টর ইউনূস ও তিনি প্রতি সপ্তাহে একবার দেখা করেন। তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। একসঙ্গে কাজ করলে ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই বলেও মনে করেন তিনি। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ। এদিকে সেনা প্রধানের বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক দলের নেতারা। দলগুলোর সঙ্গে বোঝাপড়া করে নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান পরিষ্কার করা উচিত বলেও মনে করেন তারা। নইলে ষড়যন্ত্রকারীরা গণতান্ত্রিক ব্যবস্থার উত্তরণে সংকট তৈরি করতে পারে বলেও শঙ্কা তাদের। দায়িত্ব নেওয়ার 1 মাসে এসে রাষ্ট্র সংস্কারে 6টি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। সেই কমিশন সুপারিশ সহ রিপোর্ট দেবে ডিসেম্বরে। কিন্তু পরবর্তী জাতীয় নির্বাচন কবে হবে সে বিষয়ে এখন পর্যন্ত স্পষ্ট করে কিছুই বলেনি অন্তর্বর্তী সরকারের কেউই। যৌক্তিক সময়ে নির্বাচনের কথা বলা হলেও তার সীমা নিয়ে কাটেনি ধোঁয়াশা। 1 থেকে 1.5 বছরের মধ্যে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফেরা উচিত বলে মনে করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সেনাপ্রধানের সাক্ষাৎকারের পর এ নিয়ে মতামত দিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। সেনাপ্রধানের বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা। বিএনপি ও গণতন্ত্র মঞ্চের নেতারা বলছেন, দলগুলোর সঙ্গে বোঝাপড়া করে নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান পরিষ্কার করা উচিত। ডিসেম্বর মাসে যখন সংস্কার কমিশনগুলো যখন তাদের রূপরেখা দিবে, তখন রাজনৈতিক দলগুলোর সাথে বসে যেই সময় নির্ধারণ করা হবে, সেটা 18 মাস হতে পারে, সেটা 6 মাস হতে পারে, আই ডু নট নো, সেটাই হবে যৌক্তিক সময়। স্বল্পতম সময়ে যৌক্তিক সময়ের মধ্যে তারা যারা বিশ্বাসযোগ্য নির্বাচনের দিকে যাচ্ছেন, এ ব্যাপারে তার উচিত হবে রাজনৈতিক দল এবং জনগণকে পরিষ্কার করে কথা বলা। যদি রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের বোঝাপড়া থাকে, সকল স্টেক হোল্ডারদের সঙ্গে যদি বোঝাপড়া থাকে, আপনি 1-2 মাস 3 মাস বেশি সময় লাগলেও তখন কিন্তু কেউ আপত্তি করবেন। পোশাক কারখানার অসন্তোষ নিরসনে 18 দফা দাবিতে শ্রমিক ও মালিক পক্ষ একমত হয়েছে। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে 4 উপদেষ্টার সঙ্গে শ্রমিক ও মালিক পক্ষের বৈঠকের পর যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। যৌক্তিক সব দাবি মানা হবে জানিয়ে নতুন করে শ্রমিক অসন্তোষ হলে কঠোর হাতে নিয়ন্ত্রণের হুঁশিয়ারি দেন উপদেষ্টারা। প্রায় 1 মাসের বহু বৈঠক আলোচনার পর অবশেষে তৈরি পোশাক শিল্পের চলমান অস্থিরতা নিরসনে মাতৃত্বকালীন ছুটি, হাজিরা ও টিফিন বিল বৃদ্ধি, জুলাই বিপ্লবে আহত শ্রমিকদের চিকিৎসা ও ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি অন্যায্যভাবে শ্রমিক ছাঁটাই না করার প্রতিশ্রুতি ও আগামী 6 মাসের মধ্যে ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের সক্ষমতা মূল্যায়ন করা সহ 18 দফা দাবিতে ঐক্যমত পোষণ করে যৌথ বিবৃতি দিল শ্রমিক ও মালিক পক্ষ। এখন আমার সবার প্রতি আহ্বান থাকবে, স্পেশালি আমাদের শ্রমিক ভাই বোনদের প্রতি, সবার প্রতি, যে কোনো আলোচনা কোথাও যেন কোনো রাস্তা বন্ধ নয়, কোনো ভাঙচুর না হয়। মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এই বিবৃতি প্রদান অনুষ্ঠানে শ্রম উপদেষ্টা জানান, শ্রমিকদের সব ন্যায্য দাবি মেনে নেওয়া হবে। পোশাক শিল্পকে বাঁচাতে শিল্প কলকারখানায় কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না বলেও এ সময় হুঁশিয়ারি দেন তিনি। আপনাদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়া হয়েছে, আপনারা স্ব কর্মস্থলে ফিরে যাবেন। আগামীকাল থেকে প্রত্যেকটা কারখানা যাতে চলমান থাকে, প্রত্যেকটা কারখানার কার্যক্রম চলমান থাকে, আমাদের ইন্ডাস্ট্রি যাতে বাঁচে, আমাদের শিল্প যাতে হাতছাড়া না হয়, সেজন্য শ্রমিক, মালিক, সরকার সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। এ সময় শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে শ্রমিক, মালিক ও শিল্পের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন শিল্প, মৎস্য ও স্বরাষ্ট্র উপদেষ্টা। শ্রমিক নেতারা আসছেন, নেতা নেত্রীরা আসছেন,
এবং তাদের সাথে যে একটা শ্রমিকদের যে সম্পর্ক, এটার ভিত্তিতে আজকে যে আলোচনা হয়েছে, এই প্রক্রিয়াটা যদি এভাবে চলতে থাকে, আমরা পরস্পরের সাথে যদি কথা বলা বন্ধ না করি, আমরা যদি কথাটা চালিয়ে যাই, নিশ্চয়ই আমাদের এখানে এটা স্থিতিশীল হবে। এই সমঝোতা চুক্তি থেকে আমাদের কিন্তু পিছু হটার কোনো কারণ কিন্তু কোনো কিছু নাই। এটা কেউ কোনো কিন্তু বাহানা দিয়ে যে না আমি এটা এখন মানবো না, এটা কিন্তু করতে পারবেন না। অনুষ্ঠানের শেষ দিকে শ্রম সচিব বলেন, বাংলাদেশের পোশাক শিল্প ধ্বংসে তৎপর রয়েছে বিদেশি ষড়যন্ত্র। চলমান শ্রমিক অসন্তোষের জেরে এরই মধ্যে বেশ কিছু ক্রয়াদেশ বাংলাদেশ থেকে সরে গেছে অন্য দেশে, এমন তথ্যও জানিয়েছেন শিল্পোদ্যোক্তারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ব্যাংকিং খাত, রাজস্ব কাঠামো, ভ্যাট এবং অর্থ পাচার সহ অর্থনৈতিক খাতের সংস্কারে আইএমএফের কাছে কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ। সহায়তার প্রক্রিয়া নিয়ে অক্টোবরে আইএমএফের বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। মঙ্গলবার সকালে সচিবালয়ে সংস্থাটির 9 সদস্যের সঙ্গে বৈঠক শেষে এসব জানান উপদেষ্টা। এদিকে বাংলাদেশ ব্যাংকে বৈঠকের পর মুখপাত্র জানান, বাংলাদেশ ব্যাংক সঠিক পথে থাকলেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ কম থাকায় পর্যবেক্ষণ দিয়েছে আইএমএফ। গত 1.5 দশকে আর্থিক খাতে লুটপাট, প্রাতিষ্ঠানিক নীতি কাঠামোর ভঙ্গুর পরিস্থিতিতে চরম সংকটে বাংলাদেশ। নানা জটিলতায় রয়েছে রাজস্ব বিভাগ। এমন প্রেক্ষাপটে অর্থ সহায়তার পাশাপাশি অত্যাবশ্যক হয়ে পড়েছে সংস্কার। অন্তর্বর্তীকালীন সরকারের নানা উদ্যোগে বিশেষ সহায়তায় আগ্রহী দাতা সংস্থা বিশ্বমোড়ল, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, আইএমএফ। মঙ্গলবার সচিবালয়ে সংস্থাটির আবাসিক প্রতিনিধি জয়েন্দু দে সহ 9 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করে অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে। পরে উপদেষ্টা জানান, ব্যাংকিং খাত, রাজস্ব, অর্থ পাচার সহ আর্থিক খাতের বিভিন্ন সংস্কারে আইএমএফ এর কাছে কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ। আমরা বলেছি যে আমাদের মোটামুটি সংস্কারের ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি। ব্যাংকিং সেক্টরে বলেন, এনবিআর সেক্টরে আমরা নিয়েছি। এটা সময় কিছু লাগবে, এই ব্যাপারে আমাদের রিসোর্স গ্যাপ কত লাগবে সেই নিয়ে আলাপ হয়েছে। শুধু আইএমএফ নয়, অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গেও সংস্কার নিয়ে একই রকম আলোচনা হবে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, আইএমএফ কিভাবে কোন পথে সহায়তা করবে তা নির্ধারণ হবে অক্টোবরে সংস্থাটির বোর্ড মিটিংয়ে। শুধু আইএমএফ না, এটা একটা মনে রাখবেন, আমরা কিন্তু অন্যদের সাথে আমরা ডুপ্লিকেশন না করে, মানে কোনো রকম না করে আমরা একযোগে যেন সবাই যেন একসাথে এফোর্ড করতে পারে। এদিকে বিকেলে বাংলাদেশ ব্যাংকে মুদ্রানীতির আধুনিকায়ন, বর্তমান অবস্থা, আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন পরিস্থিতি, এক্সচেঞ্জ রেট সহ $3 বিলিয়ন অতিরিক্ত ঋণ চাওয়ার বিষয়ে আইএমএফ স্টাফ ওপেনিং মিটিংয়ে বসে বাংলাদেশ ব্যাংক ও আইএমএফ। পরে মুখপাত্র জানান, আইএমএফ এর শর্ত অনুযায়ী $24 বিলিয়ন বৈদেশিক মুদ্রা রিজার্ভ রাখার নির্দেশনা থাকলেও তা $20 বিলিয়ন নিচে অবস্থান করায় সন্তোষ নয় সংস্থাটি। ইন্টারন্যাশনাল রিজার্ভের ব্যাপারে ওনারা একটা টাকার অঙ্ক আউটকাম ইন্ডিকেটর হিসেবে ঠিক করেছিলেন, সেটা হলো $24 বিলিয়ন। এটা হলো নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ। সেই জায়গায় বর্তমানে আমাদের অর্জন আছে $19.47 বিলিয়ন। আইএমএফ এর শর্ত অনুযায়ী বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দিয়ে 3.5 মাসের আমদানি ব্যয় মেটানোর সক্ষমতা থাকার কথা থাকলেও বাংলাদেশ ব্যয় মেটাতে পারবে 3.1 মাসের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এবার শেয়ারবাজার কারসাজিতে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের নাম। সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় সাবেক এই সংসদ সদস্যকে 50 লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি। একই অভিযোগে আবুল খায়ের হিরুসহ 7 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে 1,63 লাখ টাকা জরিমানা করা হয়েছে। ঝামেলা যেন কিছুতেই পিছু ছাড়ছে না সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের। দেশসেরা ক্রিকেটার সাকিব নানা ব্যবসায় যুক্ত হওয়ার পর নামেন পুঁজিবাজারে। যৌথ অংশীদারিত্বে খোলেন ব্রোকারেজ হাউস মোনার্ক হোল্ডিংস। কয়েক বছর ধরে বেশ আলোচনায় পুঁজিবাজারে সাকিবের বিনিয়োগ। নানা সময়ে উঠেছে কারসাজির অভিযোগ, তবে এর আগে তাকে কোনো জরিমানা বা শাস্তি দেয়নি পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। একটা সময় সংস্থাটির শুভেচ্ছা দূত ছিলেন তিনি। তবে গত মাসের শেষ দিকে সাকিবকে বিশেষ দূত থেকে বাদ দেওয়ার পর এবার তাকে শেয়ার কারসাজির দায়ে জরিমানা করল বিএসইসি।
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ারের মূল্য গত বছরের 17 আগস্ট থেকে 19 সেপ্টেম্বর কারসাজির মাধ্যমে বৃদ্ধির অভিযোগ প্রমাণ হয়েছে। সিকিউরিটিজ আইন ভঙ্গ করার দায়ে সাকিব আল হাসানকে 50 লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযোগে আবুল খায়ের হিরুকে জরিমানা করা হয়েছে 25 লাখ টাকা। সব মিলিয়ে 7 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে 1,63 লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা। সূত্র বলছে সাকিব আল হাসান সহ একটি সংঘবদ্ধ গোষ্ঠীর হয়ে পুঁজিবাজারে বিভিন্ন কোম্পানির শেয়ার নিয়ে কারসাজির সঙ্গে যুক্ত ছিলেন আবুল খায়ের হিরু। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। বিমানবন্দরে প্রবাসীরা পাবেন ভিআইপি সেবা। কোনো ধরনের হয়রানি হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। আমিরাত ফেরত 87 জনের কর্মসংস্থান ব্যবস্থার প্রতিশ্রুতিও দেন তিনি। এছাড়া মালয়েশিয়া শ্রমবাজারের জট নিরসনে অন্তর্বর্তী সরকার সহযোগিতা করবে বলে জানান উপদেষ্টা। বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড প্রবাসী আয়, অথচ সেই প্রবাসীরাই দেশে ফিরে হরহামেশা হয়রানির শিকার হন বিমানবন্দরে। এ নিয়ে অভিযোগের ফিরিস্তি জমলেও ব্যবস্থা নেয়ার নজির সামান্য। এবার রেমিটেন্স যোদ্ধাদের বিমানবন্দরে ভিআইপি সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ উপদেষ্টা জানান, প্রতিশ্রুতি নয়, আগামী 1 মাসের মধ্যে উন্নত সেবা কার্যকর করা হবে। প্রাথমিকভাবে মধ্যপ্রাচ্য ফেরত প্রবাসীরা এ সুবিধা পাবেন। পর্যায়ক্রমে অন্যান্য দেশের প্রবাসীরাও এ সেবার আওতায় আসবেন বলে জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা। একজন প্রবাসী যেন কোনো অবস্থাতেই এয়ারপোর্টে হয়রানির শিকার না হন, অসহায় অপমানিত বোধ না করেন, এই ব্যাপারে আমাদের 0 টলারেন্স থাকবে। নতুন শ্রমবাজার নিয়ে আগামী 2-3 মাসের মধ্যে সুখবর পাওয়া যাবে। এরই মধ্যে মালয়েশিয়াতে নতুন শ্রমবাজার উন্মুক্ত করতেও কাজ চলছে বলে জানান উপদেষ্টা। বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সংহতি জানিয়ে ওনারা জীবন এবং জীবিকার ঝুঁকি নিয়ে ওখানে কারাবরণ করেছেন। আমরা ওনাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করব বাংলাদেশে। এছাড়া সাব এজেন্টদের রেজিস্ট্রেশন, সেবা অনুযায়ী রিক্রুটিং এজেন্টদের ক্যাটাগরি ভাগ করা, দূতাবাসে প্রবাসীদের সেবা নিশ্চিত করা, 12টি ব্যাংকের মাধ্যমে ঋণ সেবা দেয়া সহ বেশ কিছু উদ্যোগ তুলে ধরেন উপদেষ্টা আসিফ নজরুল। প্রবাসী কল্যাণ ব্যাংক আছে, এই ব্যাংক থেকে ঋণ দেওয়া হয়। তা আমরা এখন এমন একটা ব্যবস্থা করেছি, এই ব্যাংকে এখন সরাসরি রেমিটেন্স পাঠানো যাবে। দূতাবাসগুলো ঠিকমতো দায়িত্ব পালন করেন না, এই ধরনের অভিযোগ রয়েছে। তো আমরা সেটা খুব শক্তভাবে দেখার চেষ্টা করেছি। এ সময় বিদেশে যেতে ইচ্ছুক শ্রমিকদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। আগের সরকারের আমলে পদবঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতি না দিয়ে জোরপূর্বক বদলির অভিযোগ করেছেন কর্মকর্তারা। মঙ্গলবার রাতে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে না পেয়ে 2জন অতিরিক্ত সচিবের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন যুগ্ম সচিব, উপসচিব পর্যায়ের 50 কর্মকর্তা। তারা বলেন, সম্প্রতি ডিসি নিয়োগে যোগ্য হবার পরও তাদের পদায়ন না করায় আন্দোলন করেন। জোরপূর্বক বদলি বন্ধ, যোগ্যদের পদোন্নতি দেওয়ার দাবি জানান তারা। বলেন, দ্রুত সমস্যার সমাধান না হলে ফের তারা আন্দোলন ও কর্মবিরতিতে যাবেন। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে নিহতদের জাতীয় বীর কেন ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। একই সঙ্গে নিহতদের পরিবারকে মুক্তিযোদ্ধা পরিবারের মতো আর্থিক সুযোগ সুবিধা কেন দেয়া হবে না তাও সরকারের কাছে জানতে চাওয়া হয়েছে। রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা আলী নাজের এই রিটটি দায়ের করেন। রাজধানীর শাহবাগ থানার হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের 3য় দফায় 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। গতকাল আনিসুল হক, শাহজাহান খান, সালমান এফ রহমান ও সংসদ সদস্য সাদেক খানকেও আদালতে আনা হয়। আলাদা 3টি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠান আদালত। রাজনৈতিকভাবে এবং আমাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলায় আমাদেরকে সম্পৃক্ত করে
বারবার সুনির্দেশ দেখানো হচ্ছে। এই মামলাগুলো মূলত সিআর মামলা হিসেবে ফাইল করা হয়েছিল। এখানে যে বাদী হয়েছে সেই বাদী এই আসামিদের চেনে না, এবং আমরা ঢাকা করে দেখেছি যে এই ধরনের সিআর মামলা যেগুলো ফাইল হয়েছে, বাদীকে যখন আদালত জিজ্ঞাসা করেছে আসামিদের নাম কি আপনারা বলেন, তখন সে বাদী আসামিদের নাম বলতে পারে না। এ সময় শাহবাগ থানার হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনকে গ্রেফতার দেখিয়ে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ইনিশিয়ালি পুলিশের আইজিপি উনি এসিমে বসে 64টা ডিস্ট্রিক্টে কে কোন ডিউটি করবে, কারে গুলি করবে, কারে হত্যা করবে, কারে গুম করবে, এভাবে অর্ডার দিয়েছেন। বিজ্ঞ আদালত 10 দিন রিমান্ড মঞ্জুর না করে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এ নিয়ে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনের তৃতীয়বারের মতো রিমান্ড মঞ্জুর হয়। মাইনুল হাসান, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী সিটি কর্পোরেশনের টানা 2 দফায় মেয়র ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এইচ.এম. খায়রুজ্জামান লিটন। তিনি বাণিজ্যিক ভবন, সড়ক, ফ্লাইওভার নির্মাণের মতো বড় বড় প্রকল্প তৈরি করে কয়েকশো কোটি টাকা লোপাট করেছেন বলে অভিযোগ উঠেছে। লিটনের শখ পূরণে মাত্র 96 বর্গ কিলোমিটার আয়তনের শহরে 5টি ফ্লাইওভারের নির্মাণ কাজও শুরু হয়, যা অপ্রয়োজনীয় বলছেন বিশেষজ্ঞ ও নগরবাসী। অবশ্য সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, জনবান্ধব নয় এমন প্রকল্পগুলো বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদন। 2019 সালে রাজশাহী সিটি কর্পোরেশনে প্রায় 3000 কোটি টাকা বরাদ্দ দেয় একনেক। এর আওতায় সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে 3টি প্যাকেজে 5টি ফ্লাইওভারের টেন্ডার করা হয়। প্রকল্প ব্যয় ধরা হয় 722 কোটি টাকা। শহরে যানবাহনের চাপ কমাতে ফ্লাইওভারগুলো জরুরি বলে প্রকল্প প্রস্তাবনায় উল্লেখ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটন। বর্তমানে এসব ফ্লাইওভারের নির্মাণ কাজ চলছে। তবে ক্ষমতায় থাকাকালীন কেউ মুখ না খুললেও হাসিনা সরকারের পতনের পর এসব প্রকল্প নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন নগরবাসী। তাদের অভিযোগ, গুরুত্বপূর্ণ খাত বাদ দিয়ে কেবল শখ পূরণে এসব অর্থ ব্যয় করে লিটন হাতিয়ে নিয়েছেন শত শত কোটি টাকা। তাই অপ্রয়োজনীয় প্রকল্পগুলো বাদ দেওয়ার দাবি তাদের। এই ফ্লাইওভারটা আসলে কোনো যানবাহন তো যাই না, ইভেন যারা লোকাল আছেন বা আশেপাশে যারা থাকেন তারা এখানে বসে একটা আড্ডা দেয়। কিছু প্রতিষ্ঠান ঠিকাদাররা এটা যোগ সাদৃশ করে এগুলা প্রজেক্ট গেলা ভাই করেছে। এখানে কোনো জামি থাকে না, এখানে এটা আসলে একটা বেহুদা একটা প্রকল্প। শহরে কোনো যানজট না থাকার পরও ফ্লাইওভার তৈরির এই প্রকল্পকে অর্থের অপচয় হিসেবে দেখছেন নগর পরিকল্পনাবিদ। সিটিজেনদের সুযোগ সুবিধা বা বিভিন্ন ফ্যাসিলিটিস দেওয়ার জন্য অনেক ধরনের আরও ফিল্ড আছে বা ডাইমেনশন আছে বা যেগুলো এক্সপেকটেশান আছে যেগুলো আমরা করতে পারতাম। তো এটা টু সাম এক্সটেন্ট আমিও বিলিভ করি যে এটা একটা মিসপ্ল্যানিং এবং এটা কোনো কিছু চিন্তা না করেই এবং অর্থের অপচয় তো বটেই, এবং এই টাকাটা অন্য জায়গায় বরাদ্দ করলে অবশ্যই বেটার হতো। এদিকে সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, জনবান্ধব নয় এমন প্রকল্পগুলো বাদ দেওয়ার পাশাপাশি যেসব ফ্লাইওভার নির্মাণের কাজ মাঝামাঝি পর্যায়ে আছে তা শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের সাথে আমাদের আলোচনা হয়েছে, সরকার আমাদের নির্দেশ যেগুলো অর্ধেক হয়ে গেছে বা বেশিরভাগ অর্থ ব্যয় হয়েছে সেগুলো কন্টিনিউ করে এমনভাবে করা যাতে বেশি করে জনবান্ধব করা যায় এটি, আর যেগুলো শুরু করেনি সেগুলো আমরা একটু কন্টিনিউ করব না। এর আগে রুয়েট ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যবর্তী স্থানে 207 কোটি টাকা ব্যয়ে 810 মিটার ফ্লাইওভার সহ 5 কিলোমিটার সড়ক নির্মাণ করে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ। এছাড়া নগরীর বুধপাড়া এলাকায় 202 মিটার দীর্ঘ ফ্লাইওভার নির্মাণ করে সিটি কর্পোরেশন, যা কোনো কাজে আসছে না বলেও জানান নগরবাসী। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। নওগাঁয় সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শাহিদুজ্জামান সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে বিচার দাবিতে আন্দোলনে নেমেছে এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, নিয়োগ, টেন্ডার, জমি দখল করে গত 15 বছরে শত শত কোটি টাকা হাতিয়েছে শাহিদুজ্জামানের পরিবার। শক্ত সিন্ডিকেট গড়ে তোলায় সর্বশান্ত হয়েছে অনেক মানুষ। এ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন। রকিবুল ইসলামের ছবিতে এম.আর. রকির রিপোর্ট। ব্যাপারে অনেক টাকা ভাস্তার থেকে নিচে 11 লক্ষ টাকা, তারপর তো আমার চাকরি কেসের ব্যাপারে বাবলু সরকার টাকা নিছে। নওগাঁর ঘোষনগর এলাকার বাসিন্দা কৃষক আক্তারুজ্জামানের মতো একাধিক ব্যক্তি সব হারিয়ে হয়েছেন দিশেহারা। তাদের অভিযোগ, সাবেক প্রতিমন্ত্রী শহীদুজ্জামানের সিন্ডিকেটের জালে কেউ মিথ্যা মামলায়, আবার কেউ চাকরির আশায় বিপুল টাকা তুলে দিয়েছিলেন। পত্নীতলা ধামুরহাট নিয়ে গঠিত নওগাঁ 2 আসন,
2008 সালের পর থেকে এই আসনে আওয়ামী লীগের হয়ে টানা 4 বার সংসদ সদস্য নির্বাচিত হন শহীদুজ্জামান সরকার। 2024 সালের নির্বাচনে শহীদুজ্জামানকে করা হয় পরিকল্পনা প্রতিমন্ত্রী। দীর্ঘমেয়াদী এই ক্ষমতায় থাকা শহীদুজ্জামান এলাকায় দখলদারিত্ব, নিয়োগ ও টেন্ডার বাণিজ্যের গড়ে তোলেন শক্ত সিন্ডিকেট। ভুক্তভোগীরা জানায় এই সিন্ডিকেট শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে এলাকার মানুষের কাছ থেকে। টোটাল ঘোষণাগ ইউনিয়নের যতগুলো প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে বিনিয়োগ বাণিজ্য করেছেন, 10 লাখ 15 লাখ 20 লাখ করে একটা তার নিয়োগ দিয়েছেন। পিটুয়া বাহিনী দিয়ে এই পুলিশদের আক্রমণ করে এবং এই গাড়ি ভাঙচুর করে এবং আগুন লাগিয়ে দিয়ে তারা এই নিরহ মানুষ আমার মতো শত শত মানুষকে আসামি করে। উনি যেখানে থাক, এমপি সাহেব যেখানে থাক সেখান থেকে নিয়ে আসে সুষ্ঠু বিচার করার দরকার। গ্রামের মানুষকে মামলায় জড়ানো এবং সেখান থেকে নাম বাদ দেওয়া নিয়ে চলে বিপুল অর্থ বাণিজ্য। তবে এই মামলায় কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানি না হয় তা খতিয়ে দেখার আশ্বাস জেলা পুলিশের। অজ্ঞাত ব্যক্তি উল্লেখ করে যে মামলা দায়ের হয়েছে সেখানে কোনো মানুষেরই কোনো আশঙ্কা বা ভয়ের কোনো সুযোগ নেই, দরকারও নেই, কারণ আমরা সুনির্দিষ্ট সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি গ্রেপ্তার করি, গণহারে আসামি গ্রেপ্তার করি না। শহীদুজ্জামান ও তার পরিবারের বিচারের দাবিতে আন্দোলনে নেমেছে এলাকাবাসী। এরই মধ্যে শহীদুজ্জামানের বিরুদ্ধে 2টি মামলা করেছেন ভুক্তভোগীরা। জবরদখল করে তারা বিভিন্ন রকম অবৈধ সম্পদের অধিকারী হয়েছেন, পাশাপাশি উনি ওনার নিজের ক্ষমতাকে অপব্যবহার করেছেন। এই মর্মেও অনেক অভিযোগ আমাদের কাছে জমা হয়েছে। আমরা অতি সত্বর এটার বিষয়ে আইনি পদক্ষেপে যাব ইনশাল্লাহ। ছাত্র জনতার অভ্যুত্থানের পর আত্মগোপনে চলে যান শহীদুজ্জামান ও তার পরিবারের সদস্যরা। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। দেশের বাজারে ইলিশের দাম এখনও নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে। ভরা মৌসুমে বাজারে দাম কমানোর চেষ্টার বদলে প্রতি কেজি ইলিশ ভারতে আরও বেশি দামে বিক্রির লোভ থেকেই চোরাচালানি ঝুঁকছে একটি সিন্ডিকেট। সিলেট অঞ্চলের বিভিন্ন সীমান্ত দিয়ে ইলিশ সহ অন্যান্য মাছের চোরাচালান করতে মরিয়া হয়ে উঠেছে তারা। বিজিবিও এসব চালান ঠেকাতে বাড়িয়েছে নজরদারি। ধরা পড়ছে মাছসহ অনেক ভোগ্য পণ্যের চালান। সীমান্ত পথের রাতের চিত্র তুলে ধরেছেন রিপোর্টার আমিনুল ইসলাম, ছবি তুলেছেন দিগেন সিংহ। দিনের আলোতে সীমান্তের পাহাড় আর সবুজের সমারোহ যেমন সুন্দর, রাতের অন্ধকারে ততটাই চোরাচালান প্রবণ হয়ে ওঠে সীমান্ত। পরিস্থিতি বিবেচনায় দিনের চেয়ে রাতের টহল সংখ্যা ও তৎপরতা বৃদ্ধি করে বিজিবি। সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তের উদ্দেশ্যে রাত 10টার পর ছুটে চলছে এই গাড়িটি। সময় সংবাদের ক্যামেরা অনুসরণ করছে গ্রাম বোঝাই গাড়িটির গন্তব্য। খবর রয়েছে এই গাড়িতে করে যাচ্ছে চোরাচালান পণ্য। বাংলাবাজার সীমান্তের কাছাকাছি পৌঁছাতেই আমরা দেখতে চাই কি আছে গাড়িতে রাখা এসব গ্রামে। মাছ, শিং মাছ, শিং মাছ বাংলাবাজার। কি পরিমাণ আছে? 20 মণ। ইলিশ কারণে ইলিশ কারণে স্যার এটা আমি বলতে পারবো না, আমরা তো বাড়া নিয়ে আসছি। ইলিশ তো যায়, এটা তো ঠিক আছে। হ্যাঁ যায়। কি পরিমাণ ইলিশ যায় প্রতিদিন এটা আমরা স্যার বলতে পারবো না, কিন্তু আমরা শিং মাছ নিয়ে আসি। স্থানীয়রা জানালেন এসব গাড়িতে করেই বাংলাবাজার সীমান্তের দিকে যাচ্ছে ইলিশ ও শিং মাছের চালান, যা ভারতে পাচার করছে চোরা কারবারিরা। জমিনের মধ্যে না গাড়িগুলো লামাই ওইখানে মাছগুলার সাইজ করে কোথায় নেয় একমাত্র তারাই জানে। বিজিবির চোখ ফাঁকি দিয়ে হাজার হাজার বস্তা মাল আর টনের টন ইলিশ যাবে, এটা অসম্ভব। বাধা দিলে হয়তো যে কোনো একটা মামলা আমরা মানে একটা না একটা আমরা অসুবিধা ঢুকাই দিব। রাত 2টার পর আরও একটি গাড়িকে অনুসরণ করে সময় সংবাদ। রাত বাড়লেই সীমান্ত এলাকায় এমন গাড়িগুলোর চলাচল বাড়ে। এই গাড়িতেও যাচ্ছে বিপুল পরিমাণ শিং মাছের চালান। কি মাছ আছে ভিতরে? মাছ, মাছ ভরা। কি মাছ? শিং, জিওল মাছ। জিওল মাছ কি পরিমাণ আছে? মাছ মনে হয় 1000 কেজির মতো। 30 কেজি আছে। এটা তো আমরা বলতে পারি না। কতদিন যাবত আনতেছেন এটা? প্রায় আমরা 2-3 দিন ধরে আনতেছি। সীমান্ত দিয়ে রাতের এমন অন্ধকারকে কাজে লাগিয়ে অনেক পণ্যই চোরাচালানের জন্য নিয়ে যায় চোরা কারবারিরা। আছে মাছের পাশাপাশি রসুন, গরু মহিষ, সুপারি ও চিনি চোরাচালানের অভিযোগও। কি যাবে? কই যাবে? কি মাল এটা? রসুন, বাংলাদেশের মাল। ইন্ডিয়া যাবে যেটা? না, এটা আপনার বাংলাদেশ যাবেন তো ঘুরে। এবার জানতে চাই কত দামে কি কি পণ্যের চালান আসে সীমান্তে। যদি ইলিশের ব্যবস্থা হয় আমাদের আমার পার্টি আছে, মাল দই।
তিনটা 2 কেজি হয় 1 কেজি তাই ছোট সাইজ 1 কেজি সাইজ চলে নি রেট কত দিবা কয় মাথায় বনে চোরা কারবারিরা যতটা সক্রিয় তাদের এমন অপরাধ ঠেকাতে কড়া পাহারায় বিজিবি সদস্যরা প্রতিদিনই ধরা পড়ছে বড় চালান। দুর্গম এলাকায় রাতের অন্ধকারে ভারতে পাচার করা ইলিশের চালান ধরতে গেল কয়েক রাত ধরেই চলে অভিযান। সময় সংবাদের কাছেও ছিল এই চালানের তথ্য। অবশেষে ধরা পড়েছে 885 কেজি ইলিশের সেই চালানটি। বাংলাবাজার সীমান্তে রাত 2টার পর অভিযান চালিয়ে বাক্স ভর্তি এই চালান আটক করা হয়, যার বাজার মূল্য 22 লাখ টাকার বেশি। সিলেট বিজিবি 48 ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় চালানটি আটকে সক্ষম হয় বাংলাবাজার বিওপি। চোরাচালান ঠেকাতে স্থানীয় প্রশাসন ও বিজিবি সমন্বিতভাবে কাজ করছে বলে জানালেন জেলা প্রশাসক। বর্ডারে অপরাধ প্রবণতা কমানোর জন্য যে সংক্রান্ত অপরাধ হয় সেই সব বিষয় সাধারণত মূলত অর্থনৈতিক, সেই সব বিষয়গুলো যদি অ্যাড্রেস করা হয় তাহলে পরে এটা কমে আসবে, তবে এই বিষয়গুলো সময় সাপেক্ষ। চোরাচালান বন্ধে জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর মাসে অভিযান পরিচালনা করে 41 কোটি টাকার বেশি মালামাল আটক করেছে বিজিবি। 3 মাসে যে পরিমাণ চোরাচালান ধরা পড়েছে তা গেল 10 বছরের মধ্যেই সর্বোচ্চ। রাত ভোর হয়েছে, তবে ইলিশের যে চালান সেটি কিন্তু ধরা পড়েছে বিজিবির অভিযানে। এই সাইজের ইলিশ প্রায় প্রত্যেকটি সীমান্ত দিয়ে চোরাকারবারীরা চেষ্টা করেন ভারতে পাচার করার, তবে বিজিবির এমন অভিযান তাদের যে সফলতা সেটি থমকে দেয়। প্রত্যেকটি অভিযান এভাবে পরিচালিত হলে কমে আসবে ইলিশের চোরাচালান। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সুনামগঞ্জ। এমপি কোটায় শুল্কমুক্ত সুবিধায় চট্টগ্রাম বন্দরে আনা 42টি গাড়ির ভবিষ্যৎ নিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড। এর মধ্যেই নতুন করে আরও 15টি গাড়ি এসে পৌঁছেছে বন্দরে। দ্বাদশ সংসদের 15 জন সদস্যের নামে জাপান থেকে আনা এসব গাড়ির প্রতিটির বাজার মূল্য 10 থেকে 12 কোটি টাকা। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের কার শেডে সাজিয়ে রাখা জাপানের টয়োটা কোম্পানির ল্যান্ড ক্রুজার মডেলের এসব গাড়ির মালিক হওয়ার কথা ছিল সদ্য ভেঙে যাওয়া দ্বাদশ সংসদের সংসদ সদস্যদের। 850% শুল্ক হার হিসেবে প্রতিটি গাড়ির বাজার মূল্য 10 থেকে 12 কোটি টাকা হলো সংসদ সদস্যরা মাত্র 1 কোটি টাকায় মূল্যবান গাড়ির মালিক হওয়ার সুযোগ পেতেন। কিন্তু 5 আগস্ট সরকার পতনের পরপরই আমদানি করা অন্তত 42টি গাড়ি জব্দ করে শুল্ক কর্তৃপক্ষ। অবশ্য ক্রিকেটার সাকিব আল হাসান সহ 7 জন সংসদ সদস্য জুলাই মাসে গাড়ি খালাস করে নিয়েছিল। সবশেষ চালানে 14 সেপ্টেম্বর আনা হয়েছে আরো 15টি গাড়ি। আমাদের নিয়ম অনুযায়ী আমরা 30 দিন দেখব, দেখার পরে যদি এর মধ্যে এগুলা নর্মালি ডেলিভারি না যায় তাহলে আমরা কাস্টমসকে সেগুলো বাই পেপার হ্যান্ড ওভার করে দেব এবং কাস্টমস তাদের নিয়ম অনুযায়ী সেগুলা অকশনে দিবে। এদিকে সংসদ সদস্যদের নামে শুল্কমুক্ত সুবিধায় আনা এসব গাড়ি নিয়ে সৃষ্টি হয়েছে নানামুখী জটিলতা। বিশেষ করে সংসদ কার্যকর থাকা অবস্থায় এসব গাড়ি আমদানির প্রক্রিয়া হয়েছিল। বর্তমানে যেহেতু সংসদ ভেঙে দেওয়া হয়েছে, তাই আগের সুবিধায় গাড়ি ডেলিভারি দেওয়া নিয়ে সিদ্ধান্তহীনতায় চট্টগ্রাম কাস্টম হাউস। এই অবস্থায় আগে জব্দ হওয়া গাড়ির ভবিষ্যৎ জানতে জাতীয় রাজস্ব বোর্ডে গত মাসে চিঠি দিয়েছিল তারা। অবশ্য সেই চিঠির এখনো জবাব আসেনি। গাড়ি সহ আমদানি করা যে কোনো পণ্য 30 দিনের মধ্যে ছাড় করা না হলে নিলামে বিক্রির জন্য কাস্টমসের কাছে হস্তান্তর করে বন্দর কর্তৃপক্ষ। যেহেতু সংকটটা ভেঙে গিয়েছে সেই ক্ষেত্রে এমপি সুবিধা এগুলো খালাস হবে কি হবে না এই বিষয়ে, তো যেহেতু এটা একটা নীতিগত সিদ্ধান্ত বা একটা আইনি বিষয় এখানে আছে যে সংসদ ভেঙে যাওয়ার পরে এটা তারা সুবিধা পাবে কিনা, এটা আইনগতভাবে এনবিআর আমাদেরকে যে দিক নির্দেশনা দিবে সেটার হলে আমরা কার্যক্রম গ্রহণ করব। নতুন চালানে আসা গাড়িগুলোর আমদানিকারক হিসেবে রয়েছেন অভিনেত্রী তারানা হালিম, ময়মনসিংহের আব্দুল ওয়াহেদ, জামালপুরের আবুল কালাম আজাদ, চট্টগ্রামের সীতাকুণ্ডের SM আল মামুন, বাঁশখালীর মুজিবুর রহমান, খুলনার SM কামাল হোসেন, নওগাঁর সুরেন্দ্রনাথ চক্রবর্তী, গাইবান্ধার শাহ সারোয়ার কবির, ব্রাহ্মণবাড়িয়ার SKS একরামুজ্জামান, নেত্রকোনার সাজ্জাদুল হাসান, ঝিনাইদহের নাসের শাহরিয়া জাহিদি, যশোরের তহিদুজ্জামান এবং সুনামগঞ্জের মোহাম্মদ সাদিক। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে ভেঙে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদের 15 জন সাবেক সংসদ সদস্যের আমদানি করা মূল্যবান গাড়ির অবস্থান এখন চট্টগ্রাম বন্দরের কার শেডে। আগামী 1 মাসের মধ্যে এসব গাড়ি ডেলিভারি নেওয়া না হলে চলে যাবে নিলামে। তবে তারা আদৌ ডেলিভারি নিতে পারবে কিনা তা নিয়ে সৃষ্টি হয়েছে আইনি জটিলতা। কাস্টমসের পক্ষ থেকে নীতি নির্ধারণ মহলের কাছেও চিঠি দেওয়া হয়েছে।
দ্রুত এসব গাড়ি ডেলিভারি কিংবা নিলাম না হলে পর্যায়ক্রমে স্ক্র্যাপ হিসেবে বিক্রি হবে, এমনটি শঙ্কা করছেন নিলামকারীরা। চট্টগ্রাম বন্দরের কারশেড থেকে কমল দে, সময় সংবাদ। রাজশাহী অঞ্চলের ফসলের মাঠে বেড়েছে ইঁদুরের আক্রমণ। ধান খেতে পানি থাকার পরও কেটে ফেলছে গাছ। বিষ্টপ ফাঁদ পেতেও মিলছে না প্রতিকার। জমি থেকে ইঁদুর তাড়াতে না পেরে কাঙ্ক্ষিত ফলন নিয়ে উদ্বিগ্ন কৃষক। শিগগিরই ইঁদুর দমনের অভিযান শুরুর কথা জানিয়েছে কৃষি বিভাগের কর্মকর্তারা। হাবিবুর রহমান পাপুর ছবিতে মওদুদ রানার রিপোর্ট। রাজশাহী তানোর উপজেলার পাচন্দর গ্রামের কৃষক হুমায়ুন কবির 2 বিঘা জমিতে ধান চাষ করেছেন। তবে ইঁদুর ধান গাছ কেটে ফেলায় তার 10 কাঠা জমির ধান গাছ নষ্ট হয়েছে। মোট মাটি হলো 2 বিঘে, তার মধ্যে ধরেন কিছু 10 কাঠা কেটে ফেলে দিয়েছে ভিতর আলের বাতা বাদ দিয়ে, তাতে তো কৃষকের লস হবে। কৃষক জানান, শুধু তানোর নয়, জেলার প্রায় সব এলাকার ফসলের মাঠেই বেড়েছে ইঁদুরের আক্রমণ। ফসল নষ্ট হওয়ায় অনেকেই দিশেহারা। বিভিন্ন কোম্পানির ঔষধ, কেরোসিন, টোপ ব্যবহার করেও নিধন করা যাচ্ছে না ইঁদুর। এতে কাঙ্ক্ষিত ফলন নিয়ে দুশ্চিন্তায় চাষি। 2 কাঠা 5 কাঠা করে ধান নষ্ট করেছে, যেটা জোরাল ধান সেটাই নষ্ট করছে বেশি। কেউ তো কেরোসিন তেল দিচ্ছে, যে পাচ্ছে সেরকম দিচ্ছে, গম বীজ এটা ওটা করে দিচ্ছে, তাও কাটা বন্ধ হয় না। কোনো কৃষি অফিস থেকে কোনো লোকজনও আসে নাই, কোনো সমাধানও দেয় নাই। অক্টোবর থেকে নভেম্বরে ইঁদুর নিধন অভিযান চলবে বলে জানায় কৃষি বিভাগ। সকল কৃষক একই এলাকায় একই সময়ে ফসল চাষ করবে, ফসলটা যেন সিনক্রোনাইজ হয়। একই সময়ে ফসল কাটা, একই সময়ে ফসল লাগানো হলে এবং সম্মিলিতভাবে যদি আমরা সকলেই মিলে কৃষক ইঁদুরটা দমন করি, তাহলে ইঁদুর দমন সম্ভব। 2018 সালে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের এক গবেষণার তথ্য মতে ইঁদুরের আক্রমণের কারণে প্রতিবছর রাজশাহীতে 6.46% ধান নষ্ট হয়। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মালামাল পরিবহনের জন্য নির্মাণ করা হয় ঈশ্বরদী রূপপুর রেলপথ। অথচ উদ্বোধনের 1.5 বছরেও কাজে আসেনি 26 কিলোমিটারের বেশি দীর্ঘ রেলপথটি। বর্তমানে রেলওয়ে কর্তৃপক্ষের মালপত্র রাখার কাজে এটি ব্যবহৃত হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, অর্থ আত্মসাতের জন্যই তৎকালীন সরকার এমন অলস প্রকল্প বাস্তবায়ন করেছে। আসিফ মাহমুদের ছবিতে সবুজ মোল্লার রিপোর্ট। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মালামাল পরিবহনের জন্য 2022 সালে নির্মাণ করা হয় ঈশ্বরদী বাইপাস থেকে রূপপুর পর্যন্ত 26.52 কিলোমিটার দীর্ঘ রেলপথ। 2023 সালের 9 ফেব্রুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের সময় প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছিলেন, এ পথে কোনো যাত্রীবাহী ট্রেন চলাচল না করলেও শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্পের মালামাল পরিবহন করা হবে। অথচ উদ্বোধনের 1.5 বছরের বেশি সময় পার হলেও এখনো কোনো কাজে আসেনি রেলপথটি। কোনো পণ্য এখনো পরিবহন হয়নি এই রেলপথে। বর্তমানে রেলওয়ে কর্তৃপক্ষের মালামাল রাখার কাজে এটি ব্যবহৃত হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, অর্থ আত্মসাতের জন্যই তৎকালীন সরকার এমন অলস প্রকল্প বাস্তবায়ন করেছে। পারমাণবিকের মাল পরিবহন করার জন্য এটা তৈরি করা হয়েছে, কিন্তু স্টেশন থেকে এ পর্যন্ত আমরা কোনো মালামাল পরিবহন করতে দেখি নাই। দুর্নীতি করে এই টাকাটা আত্মসাতের একটা খাত হিসাবে এটা ব্যবহার করেছে। রেলওয়ে কর্তৃপক্ষের দাবি, রেলপথটি নির্মাণ করা হয়েছে শুধু জরুরি কাজের জন্য। নদীপথ ও সড়কপথ বন্ধ থাকলেই কেবল পরিবহনের কাজে ব্যবহৃত হবে এই রেলপথটি। স্ট্যান্ড বাই বা এটা একটা ইমার্জেন্সি হিসেবে রাখা, যার কারণে এটাতে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কানেকশনে কোনো ধরনের পরিবহন অদ্যাবধি হয়নি। রেলওয়ে কর্তৃপক্ষের তথ্য মতে ঈশ্বরদী রূপপুর রেলপথ নির্মাণে ব্যয় হয়েছে 335 কোটি 97 লাখ টাকা। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। জয়পুরহাটের সংযোগ সড়ক নির্মাণ না করায় 5টি সেতুতে শুধু হেঁটে চলাচল করা যাচ্ছে। যান চলাচল না করায় রয়ে গেছে ভোগান্তি। বরেন্দ্র কর্তৃপক্ষের দাবি, সদর উপজেলার শ্রীনদীর ওপর নির্মিত এসব সেতুর সংযোগ সড়ক নির্মাণে বরাদ্দ মেলেনি। এদিকে নির্মাণের কিছু দিনের মধ্যে একটু সেতুতে ফাটল দেখা দেয় নিম্নমানের কাজের অভিযোগ তুলেছেন এলাকাবাসী। শাহিদুল ইসলাম সবুজের রিপোর্ট। শ্রীনদীর উপর নির্মাণ করে 5টি সাবমার্জেড ওয়্যার অ্যান্ড ফুটওভার ব্রিজ। নদীর 20 কিলোমিটারের মধ্যে 5টি পয়েন্টে সেতুগুলো নির্মাণ করা হলেও একটিতেও নির্মাণ করা হয়নি সংযোগ সড়ক। ভায়াডাক্ট না থাকায় সেতু নির্মাণের শতভাগ সুফল পাচ্ছেন না স্থানীয়রা।
মানুষ হেঁটে পারাপার করতে পারলেও যান চলাচলের জন্য কোনো সুযোগ নেই। এদিকে নির্মাণের কিছুদিনের মধ্যেই একটি সেতুতে ফাটল দেখা দেয়ায় নিম্নমানের কাজের অভিযোগ তুলেছেন এলাকাবাসী। এই এলাকার প্রত্যাশা যে আমাদের একটা ব্রিজ হবে, এই ওই পার থেকে এই পার কৃষিকাজের জন্য আমরা যাতায়াত করতে পারি। এখানে ব্রিজ নিয়ে এসে রাস্তা কোনো সংযোগ নাই, কিছু নাই, অন্য জায়গায় বাজার এই সামনে দিকে নিয়ে এসেছে আর কি। এখানে ব্রিজ ভেঙে দিয়ে আমাদের নতুন ব্রিজ আমাদের চাই, এখানে ব্রিজ হোক। বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ বলছে সেতু নির্মাণকালে সংযোগ সড়ক নির্মাণের কোনো বরাদ্দ ছিল না, বরাদ্দ পেলেই কাজ করার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। ঠিকাদার প্রতিষ্ঠান আছে, তাদেরকে আমরা বিল এখনো পেমেন্ট করা হয়নি, তার যেখানে কোনো সমস্যা আছে সেগুলি ভালোভাবে দেখে সংশোধন করার পরে তাদেরকে বিল দেওয়া হবে। 40 থেকে 60 ফুট দৈর্ঘ্যের প্রতিটি সেতু নির্মাণে গড়ে ব্যয় হয়েছে 33 লাখ টাকা। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। পহেলা জানুয়ারিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছে দিতে কাজ করছে সরকার। মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ ক্রয় সংক্রান্ত বিষয়ের সিদ্ধান্ত, একটা হলো সবচেয়ে বড় হলো টেক্সট বই, প্রাথমিকের বইটা আমরা ছাপাবার ব্যাপারে এবং এটা মুদ্রণ করার ব্যাপারে ক্লিয়ারেন্স দিয়েছি। যথাসময়ে যাতে প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীরা বই পায় সেটা আমরা টেক্সট বুক করবে এবং এটার জন্য ক্রয়াদেশ আমরা অ্যাপ্রুভ করেছি। অনুপ্রবেশের দায়ে ঠাকুরগাঁও সীমান্তে আটক বিএসএফ সদস্যকে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিএসএফের হাতে তুলে দেয় বিজিবি। বাংলাদেশে অনুপ্রবেশের 6 ঘন্টা পর ভারতে ফেরত গেল বিএসএফ সদস্য। বিজিবি জানায় মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্ত এলাকায় গবাদি পশু চড়াতে যায় স্থানীয় কয়েকজন নারী পুরুষ। এ সময় ভারতের দক্ষিণ গৌরীপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া দেয়। পরে উপল কুমার সহ 2 বিএসএফ সদস্য বাংলাদেশের প্রায় 300 গজ ভেতরে অনুপ্রবেশ করে। পরবর্তীতে বাংলাদেশের নাগরিকদের গুলি করতে চাইলে একত্রিত হয়ে উপল কুমার নামে এক বিএসএফ সদস্যকে আটক করে পাশের কোনাপাড়া গ্রামে নিয়ে আসা হয়। চান্দেরহাট সীমান্তের বিজিবি ক্যাম্পে খবর দিলে ওই বিএসএফ সদস্যকে আটক করে বিজিবি। 2 জন আসছে, তারা একজন ভয়ে পালে গেছে আর একজনকে আটক করা হয়েছে। যেটা আমাদের বাড়িঘর, তারা সেখানে হামলা দিতে আসছে। সে হামলা মানে কি একবারে লাঠি সোটা নিয়ে। কোনো রকমের টর্চার আমরা বাংলাদেশিরা করে নাই। উনি যে ভুল করছে উনি ওটা ভুল স্বীকার করছেন। বিকেলে বিএসএফ বিজিবি পতাকা বৈঠক শেষে উপল কুমারকে বিএসএফের হাতে তুলে দেওয়া হয়। একজন বিএসএফ সদস্য ভুলক্রমে আমাদের বাংলাদেশের মধ্যে ঢুকে পড়ে, তো তাকে আমরা আপনার যে আমাদের প্রসিডিউর পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিএসএফের কাছে আবার হ্যান্ডওভার করলাম। মঙ্গলবার সকালে ওই উপজেলার চান্দেরহাট সীমান্তের 334 নং পিলার সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে বিএসএফ সদস্য উপল কুমার। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। বগুড়ার ঐতিহ্যবাহী সুবিল খাল এখন নর্দমায় পরিণত হয়েছে। দখল আর দূষণে পুরোপুরি অস্তিত্ব সংকটে খালটি। স্থানীয়দের অভিযোগ, গত কয়েক বছর ধরে খাল দখল করে আবাসিক ভবন নির্মাণ করা হলেও ব্যবস্থা নেয়নি প্রশাসন। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে সম্প্রতি খালটি পুনর্নির্মাণে কাজ শুরু হয়েছে। এজন্য অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আওয়ালের রিপোর্ট। কোথাও রাসায়নিক পদার্থের কারণে সাদা ফেনায় ভরে আছে, আবার কোথাও লাগাতার দূষণে কালো বর্ণ ধারণ করেছে পানি। বসতবাড়ি আর আশপাশের বাজারের প্রতিদিনের বর্জ্য শেষ ঠিকানা এই সুবিল খাল। অথচ আজ থেকে 1 দশক আগেও এই জলাশয়ে অবাধে সাঁতার কাটত মানুষ। পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে সিএস নকশা অনুযায়ী বগুড়া সুবিল খালের প্রকৃত প্রশস্ত প্রায় 60 ফুট। তবে প্রভাবশালীদের দখলে 29 কিলোমিটারের এই খালটি এখন 20 ফুটে সরু নালায় পরিণত হয়েছে। যদিও দখলের নির্ভরযোগ্য তথ্য নেই কর্তৃপক্ষের কাছে। এছাড়াও নজিরবিহীন দূষণে সুবিল খাল এখন স্থানীয়দের অস্বস্তির কারণ। নৌকা নিয়ে আমরা ছেলে পেলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে বেড়াতে যেতাম, সেই আর বেড়াতেও যেতে পারি না। দখলে অনেক 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 ছোট হয়ে গেছে, একেবারে ড্রেনে রূপান্তরিত হয়ে গেছে। পানি কালো গন্ধ হয়, বাচ্চাদেরকে নিয়ে থাকা যায় না, বাড়ি ঘরে থাকা যায় না, মশা মাছি। করতোয়া নদীর পাশাপাশি সুবিল খালের নাব্যতা ফেরাতে 2023 সালে 47 কোটি টাকা ব্যয়ে খনন প্রকল্প গ্রহণ করে পানি উন্নয়ন বোর্ড। তবে বর্ষা মৌসুমের কারণে কাজ বন্ধ আছে জানিয়ে কর্মকর্তা জানান আগামী শুষ্ক মৌসুমেই শেষ হবে প্রকল্পের কাজ। উচ্ছেদ করা হবে দখলদারদেরও। হাইকোর্টের রায় রয়েছে, সেই অনুযায়ী সীমানা নির্ধারণ করা হচ্ছে। এর মধ্যে যদি কোনো অবৈধ স্থাপনা
থাকে সেগুলো আমরা উচ্ছেদ করব, সেই সাথে দূষণটাও নির্মূল করা হবে। সরকারি হিসেবে সুবিল খাল প্রতি কিলোমিটার খননে প্রায় 22 লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। নতুন আসা রোহিঙ্গাদের কারণে সংকটের চাপ আরও বাড়ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে বিভিন্ন এনজিও সংস্থা, সরকারি কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সভা শেষে তিনি এই কথা বলেন। নতুন আসা রোহিঙ্গাদের কারণে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান ফারুকী আজম। এর আগে সকালে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে সেখানে সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও রোহিঙ্গাদের সঙ্গেও কথা বলেন ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা। আমরা এমনিতেই তো চাপের মধ্যেই আছি, রোহিঙ্গা চাপের মধ্যে। আমরা নয়, শুধু লোকাল কমিউনিটি চাপের মধ্যে আছে। আমরা চাই যেন তারা যত দ্রুত সম্ভব তাদের নিজের দেশে অনুপ্রবেশ তো কোনোভাবে না কোনোভাবে হচ্ছে। এটা তো আমরা তো চাই যেন এটা সম্মানের সাথে যেন এরা কালকেই চলে যায়। পঞ্চগড়ের সীমান্ত এলাকা থেকে 3 রোহিঙ্গা তরুণীকে আটক করা হয়েছে। প্রতারকের খপ্পরে পড়ে গতকাল দালালির মাধ্যমে অবৈধ পথে ভারতে প্রবেশ করার চেষ্টা করে ওই 3 তরুণী। গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়ার দর্জিপাড়া গ্রামের সীমান্ত এলাকা থেকে তাদের আটক করেন পঞ্চগড় 18 বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। তবে ঘটনার পরপরই পালিয়ে যায় উখিয়ার বাসিন্দা মানব পাচারকারী ইসমাইল হোসেন। আটককৃত 3 তরুণী কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা। খাগড়াছড়িতে অপহরণ হওয়া 3 পর্যটককে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায় মঙ্গলবার বোয়ালখালীর মাছ বাজার এলাকা থেকে SM নাহিদুজ্জামান, মামুন ফকির, জোবায়ের আলমকে অপহরণ করা হয়। পরে তাদের মোবাইল নম্বর থেকে কল করে স্বজনদের কাছে 50 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অপহৃত ব্যক্তিদের এক আত্মীয় খাগড়াছড়ি পুলিশ সুপারকে বিষয়টি জানান। ভুক্তভোগীর নম্বরে পুলিশ কল দিলে বিষয়টি টের পেয়ে তাদের ছেড়ে দেয় অপহরণকারীরা। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে নিহত শিশুদের উৎসর্গ করে ইকো অফ লস্ট ইনোসেন্স শিরোনামের প্রদর্শনীর আয়োজন করা হয় কাতারের রাজধানী দোহায়। প্রতিটি টেডি বিয়ার থেকে সংগৃহীত অর্থ সরাসরি চলে যাবে অবরুদ্ধ গাজার নিরীহ মানুষের সাহায্যের জন্য। ভিন্নধর্মী এই প্রদর্শনীটি চলবে 26 সেপ্টেম্বর পর্যন্ত। সারি সারিভাবে সাজানো হাজার হাজার টেডি বিয়ার। কালো টি শার্ট পরিহিত টেডি বিয়ারগুলোর গায়ে লেখা রয়েছে, আমি শুধু একটি সংখ্যা নই, আমি পরিচয় সহ একটি মানুষ। কাতারের রাজধানী দোহায় চলমান গাজা ইসরায়েল যুদ্ধে যে শিশুরা প্রাণ হারিয়েছে তাদেরকে উৎসর্গ করে টেডি বিয়ারগুলোর প্রদর্শনী করা হয়। প্রতিটি পুতুল গাজায় নিহত শিশুদের কণ্ঠের প্রতিধ্বনিকে প্রতিনিধিত্ব করে। টেডি বিয়ারকে শৈশবের প্রতীক হিসেবে ধরা হয়। দোহায় প্রাথমিকভাবে 15,000 টেডি বিয়ার ইকো অফ লস্ট ইনোসেন্স শিরোনামে প্রদর্শনীতে তুলে ধরা হয়। শিশুদের সচেতনতা আনতে এবং গাজার সহায়তার তহবিল সংগ্রহের জন্যই বিশেষ উদ্যোগ নেওয়া হয়। প্রতিটি টেডি বিয়ার বিক্রির লভ্যাংশ গাজার শিশুদের সাহায্যের জন্য দান করা হবে। গেল 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলিদের বর্বরতায় যে শিশুরা জীবন হারিয়েছে তাদেরকে প্রতীকী করার জন্য একটি আর্ট ইনস্টলেশনের অংশ হিসেবে এই টেডি বিয়ারগুলোর প্রদর্শনী করা হয়েছে। টেডি বিয়ারের ধারণাটি আমাকে স্পর্শ করেছে। এটি দেখায় যে ধ্বংসস্তূপের নিচে এখনো শিশু রয়েছে, সেখানে প্রতিদিন শিশুরা মারা যাচ্ছে। তারা একটি দুর্বিষহ জীবনযাপন করেছে এবং তারা খাবার ও তাদের পিতামাতা থেকে বঞ্চিত ছিল। আমি ফিলিস্তিনের জনগণকে সাহায্য করার জন্য আজ প্রদর্শনীতে এসেছি। আমি একটি টেডি বিয়ার কিনেছি এবং যে অর্থ দিয়ে তা কিনেছি তা ফিলিস্তিনি শিশুদের কাছে চলে যাবে, তাদের খাবার ও কাপড় কিনতে সাহায্য করবে। শিশুরা পছন্দ করে বাছাই করে নিচ্ছে টেডি বিয়ার, যে অর্থ সরাসরি চলে যাবে নিরীহ গাজাবাসীর সাহায্যের তহবিলে। লেবানিজ শিল্পী বাসির মোহাম্মদের ডিজাইন করা 15,000 টেডি সম্বলিত আর্ট ইনস্টলেশনটি চলবে 26 সেপ্টেম্বর পর্যন্ত। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। মালদ্বীপের পর শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে বামপন্থী নেতা অনুরা কুমার দিশানায়েক নির্বাচিত হওয়ায় চিন্তার মেঘ জমেছে ভারতের আকাশে। মালের প্রেসিডেন্ট মুইজের মতন অনুরা চীনাপন্থী।
সঙ্গে ভারত বিদ্বেষীও, আর তাই বেশ সতর্ক অবস্থানে রয়েছে নয়াদিল্লি। বিশ্লেষকদের মতে শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরই বোঝা যাবে নতুন প্রেসিডেন্ট ভারতকে কতটা কাছে টানবেন কিংবা দূরে ঠেলার চেষ্টা করবেন। প্রতিবেশীদের নিয়ে বেশ চিন্তার মধ্যে রয়েছে ভারত। মালদ্বীপের পর এবার দেশটির জন্য নতুন মাথা ব্যথার বিষয় হয়ে দাঁড়িয়েছে পার্শ্ববর্তী দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। সম্প্রতি শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বামপন্থী নেতা অনুরা কুমার দিশানায়েক, আর তাতেই চিন্তার নতুন মেঘ জমেছে ভারতের আকাশে। অনুরা বামপন্থী আদর্শের নেতা, সেই সঙ্গে চীনাপন্থীও। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট ভারতের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবেন বলে মনে করছেন বিশ্লেষকরা। মালদ্বীপের প্রেসিডেন্ট ঘোর ভারত বিরোধী হওয়ায় গদিতে বসার কয়েক মাসের মধ্যেই দুই দেশের সম্পর্ক বেশ তিক্ত হয়ে পড়ে। এদিকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা অতীতে ভারত বিরোধী আবেগে কিছুটা উস্কানি দিয়েছিলেন, এজন্য বেশ সতর্ক অবস্থানে রয়েছে নয়াদিল্লি। তবে নির্বাচিত হওয়ার পরপরই নতুন প্রেসিডেন্টকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধন্যবাদ দিতে ভোলেননি অনুরাও। দুই দেশের মধ্যে সম্পর্ক দৃঢ় করতে একসঙ্গে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেন তিনি। নেপালে পুরনো ভারত বিদ্বেষী কেপি ওলি আবার প্রধানমন্ত্রী হয়েছেন। মালদ্বীপের ভার বর্তেছে ঘোষিত ভারত বিদ্বেষী ও চীনাপন্থী মুইজের ওপর। এরই মধ্যে শ্রীলঙ্কায় অনুরা দিশানায়েকের উত্থানও ভারতকে ফেলে দিল নতুন চ্যালেঞ্জের মুখে। বিশ্লেষকদের মতে এই চ্যালেঞ্জ বোঝাবে ভারতের প্রতিবেশী নীতি কতটা সফল আর কতটাই বা ব্যর্থ। অন্তরা সেন, সময় সংবাদ। সিটি অফ জয় কলকাতার রাজপথ থেকে তুলে নেওয়া হচ্ছে শতাব্দী প্রাচীন পরিবহন ট্রাম। এমন খবরে মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন নগরবাসী। রাজ্য সরকারের দাবি, শহরে মানুষের মতো অন্য যানবাহনও বাড়ছে, এতে প্রায় অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে ট্রাম। কলকাতার টালিগঞ্জ ট্রাম ডিপো ঘুরে আরও জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। 24 সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলবেলা মধ্য কলকাতার কলেজ স্ট্রিটের রাস্তায় নিজ গতিতে এগিয়ে চলতে দেখা গেল এই ট্রামটিকে। আনুষ্ঠানিকভাবে দিন তারিখ ঘোষণা না হলেও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কলকাতা শহর থেকে প্রাচীনতম এই গণপরিবহনটি তুলে নেওয়ার কথা জানিয়েছে। সঙ্গে জানিয়েছে সিদ্ধান্ত নেওয়ার পেছনে যুক্তিও। জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ছোট ছোট ভেহিকেলের সংখ্যাও বেড়েছে। এই অবস্থায় রাস্তার মাঝখান থেকে ট্রামের চলা এটা আজকের দিনে সম্ভব নয়। 1883 সালে ভারতের কলকাতা সহ 15টি শহরে গণপরিবহন হিসেবে যুক্ত হয় এই ট্রাম। প্রথম দিকে ঘোড়ার সঙ্গে বেঁধে এবং পরে কয়লা ডিজেল ইঞ্জিন এবং সবশেষ ইলেকট্রিক ইঞ্জিনে চলে পরিবেশ বান্ধব এই যানবাহনটি। কলকাতার সবচেয়ে কম ভাড়ায় শহরটির প্রায় 60% এলাকায় একদিক থেকে আরেক দিক যাওয়ার সুযোগ থাকায় একসময় তুমুল জনপ্রিয়তা পেয়েছিল ট্রাম। তবে সময়ের সঙ্গে সঙ্গে নগরায়নে বাড়তে থাকে 4 চাকার গাড়ির সংখ্যা, বেড়ে চলে ব্যক্তিগত যানও। 32 কিলোমিটার এলাকা জুড়ে যে ট্রাম লাইন রয়েছে সেটাও বাড়ানো সম্ভব হয়নি রাজ্য সরকারের। সম্ভব হয়নি অন্য পরিবহনের সঙ্গে তীব্র বাণিজ্যিক প্রতিযোগিতায় পেরে ওঠা। এতে আস্তে আস্তে 33টি রুট থেকে কমতে থাকে 150 বছরের প্রাচীন এই যানবাহনের রুট। শেষে মাত্র 2টো রুটে এসে দাঁড়ায় এটি। এবার এলো পুরোপুরি বন্ধ করে দেওয়ার মতো ঘোষণা জানিয়ে বাসিন্দাদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। হলুদ ট্যাক্সি কলকাতা যেমন একটা পুরানো পাবলিক সেবা, ট্রামটা একটি জনপ্রিয় পাবলিক সেবা। সারা পৃথিবীব্যাপী কিন্তু এটা সমৃদ্ধ। ছোট ট্রেনের আদলে ছোট, কিন্তু মানুষ আনন্দ করে এটা ভ্রমণ করে। তবে পর্যটকদের জন্য কলকাতার ময়দান ধর্মতলার মাঝে একটা সংক্ষিপ্ত রুট চালু রাখবে সরকার। সেখানে উঠে পর্যটকরা তুলতে পারবেন সেলফি, নিতে পারবেন ঐতিহ্যের ঘ্রাণও। বেশ কয়েক বছর ধরেই ধুঁকছিল কলকাতার ঐতিহাসিক এই গণপরিবহনটি, আর এবার কলকাতার রাস্তা থেকে পাকাপাকিভাবে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তারা বলছেন, এক সময় যখন গরুর গাড়ি চলতো তখন এই ট্রামই ছিল সবচাইতে দ্রুতগামী যান, আর এই মুহূর্তে যেখানে মেট্রো চলছে সেখানে এই যানটি ভীষণভাবে অপ্রাসঙ্গিক। তাই বাস্তবতার নিরিখেই এই সিদ্ধান্তে তাদের আসতে হয়েছে। কলকাতার টালিগঞ্জের ট্রাম ডিপো থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।
মালদ্বীপে অবৈধভাবে কর্মরত ও ব্যবসা পরিচালনার অভিযোগে গত 10 মাসে 4000-এরও বেশি অভিবাসীকে ফেরত পাঠিয়েছে অভিবাসন বিভাগ, যাদের বেশিরভাগই বাংলাদেশি। এ অবস্থায় দেশটির ওয়ার্ক ভিসার নির্দিষ্ট শর্ত মেনে চলার পাশাপাশি যে কোম্পানির ভিসায় শ্রমিকরা দেশটিতে প্রবেশ করছেন সেখানেই কাজ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাই কমিশন। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। মালদ্বীপের বর্তমান জনসংখ্যার প্রায় 1/4 প্রবাসী বাংলাদেশি। এর মধ্যে বেশিরভাগই দেশটিতে অবৈধভাবে বসবাস ও বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত। তবে বর্তমান প্রেসিডেন্ট নিজ নাগরিকদের নিরাপত্তার কথা ভেবে অবৈধ অভিবাসন সমস্যার সমাধানে নিয়েছেন নতুন উদ্যোগ। আর তাই অভিবাসীদের ধরতে প্রতিদিনই সাঁড়াশি অভিযান চালাচ্ছে স্থানীয় পুলিশ। গত 10 মাসে আটক হওয়া 4000-এরও বেশি প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। এদিকে খাদ্য নিরাপত্তার মান পূরণে ব্যর্থ ও অবৈধ ব্যবসায় জড়িতদেরও আটক করেছে মালদ্বীপের পুলিশ। তাদের দ্রুত দেশে পাঠানো হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ইমিগ্রেশন বিভাগ। তবে এ সমস্যার সমাধান করতে বাংলাদেশ সরকার ও দূতাবাসকে উদ্যোগী হওয়ার আহ্বান প্রবাসীদের। ইদানিং মালদ্বীপ ইমিগ্রেশন বা মালদ্বীপ পুলিশ বৈধ অবৈধ কিছু দেখতেছে না, ওরা যাকে পাচ্ছে তাকে অলরেডি বাংলাদেশে পাঠিয়ে দিতেছে। কিন্তু আমরা এত টাকা পয়সা খরচ করে ভিসা লাগালাম, ভিসা ঠিক করলাম, কিন্তু আমাদের এখন যদি বাংলাদেশে পাঠিয়ে দেয় তাহলে তো আমরা একটা অন্ধকারে পড়ে যাবো। আমরা সামনে যেন কোনো বিপদের সম্মুখীন না হই, সেই জন্য আমি বাংলাদেশ সরকারের কাছে আহ্বান করব যেন আমরা কোনো ধরনের হেনস্থার শিকার না হই। প্রবাসীদের ধারণা, নেতিবাচক কর্মকাণ্ড চলতে থাকলে খুব দ্রুত হাতছাড়া হতে পারে মালদ্বীপের শ্রমবাজার। এ অবস্থায় ওয়ার্ক ভিসার শর্ত মেনে চলার পরামর্শ দিচ্ছে বাংলাদেশ হাই কমিশন। আপনি এক জায়গায় ভিসা দিয়ে আরেক জায়গায় কিন্তু কাজ করতে পারবেন না। আপনাকে সুনির্দিষ্টভাবে যে ওয়েবসাইটের জন্য আপনাকে ভিসা প্রদান করা হয়েছে সেখানে আপনাকে কাজ করতে হবে। তো এই বিষয়গুলিতে আমাদেরকে আরো সচেতন হতে হবে। এখন পর্যন্ত মালদ্বীপ ফেরত প্রবাসীদের সংখ্যা প্রকাশ করেননি অভিবাসন বিভাগ, তবে বেশিরভাগই বাংলাদেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, মালদ্বীপ। মালয়েশিয়ার সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দাবি জানিয়েছেন দেশটিতে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা। মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনে 10 দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা দিয়েছেন প্রবাসীরা। দাবিগুলোর মধ্যে আছে সাধারণ কর্মী ভিসার ক্যাটাগরিতে সিঙ্গেল এন্ট্রি ভিসা থেকে মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করা, হাইকমিশনে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের অপসারণ, প্রবাসে কেউ মারা গেলে লাশ সরকারি খরচে দেশে পাঠানো। 26 সেপ্টেম্বরের মধ্যে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসীরা। মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানীর 106তম জন্মবার্ষিকী পালিত হয়েছে যুক্তরাষ্ট্রে। এ উপলক্ষে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় সায়েন্টোলজির লেবানন হলে এক আলোচনা সভা, প্রামাণ্য চিত্র প্রদর্শন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। হৃদয়ে ওসমানী পরিষদের আয়োজন করে। অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতারা অংশ নেন। বাংলাদেশ ভারত টেস্ট সিরিজের খবর। দ্বিতীয় টেস্ট খেলতে চার্টার্ড বিমানে করে ম্যাচ ভেন্যু কানপুরে পৌঁছেছেন টাইগাররা। বাংলাদেশ দলের সঙ্গে একই বিমানে ছিল টিম ইন্ডিয়ার অধিকাংশ সদস্য। তবে ভারতীয় দলের অনেকে এসেছেন 2 দিন ছুটি কাটিয়ে। ম্যাচ সামনে রেখে আজ থেকে অনুশীলনে শুরু করবে দুদল। কানপুর থেকে আরও জানাচ্ছেন মাহবুব রিমন। কানপুরের ছোট্ট অভ্যন্তরীণ বিমানবন্দরে সারাদিন বিমান অবতরণ করে মোটে 3টা। ভিড় ভাট্টা নেই বললেই চলে, কিন্তু হঠাৎ করেই সেখানে বাড়ল ব্যস্ততা। প্রথমবারের মতো যে টেস্ট খেলতে উত্তরপ্রদেশে বাংলাদেশ দল। আগে থেকেই এই সিরিজ নিয়ে আছে হামলার হুমকি, তাই তো নিরাপত্তার কড়া চাদরে দায়িত্বপ্রাপ্তরা। সাকিব শান্তদের কাছে ঘেঁষাও দেয়। তবু দূর থেকেও টাইগার ক্রিকেটারদের বিষণ্ণ মুখগুলো আলাদা করা গেল সহজেই। প্রথম টেস্টে অসহায় আত্মসমর্পণ, গ্রিন পার্কে চ্যালেঞ্জ জানাবে স্পিনাররা। সব মিলিয়ে তাই ম্যাচের দিন 3 আগে যতটা নির্ভর থাকা চাই। বুধ আর বৃহস্পতি শেষ টেস্টের আগে টাইগাররা পাবে মোটে 2টি অনুশীলন সেশন। এদিন ব্যতিক্রম চোখে কালো সানগ্লাস। চনমনে জয়কে দেখে মনেই হয়েছে হয়তো ম্যাচ খেলার পেয়েছেন আভাস। একাদশে তাইজুলের ফেরাটাও মোটামুটি নিশ্চিত। ক্যামেরায় খুঁজে পাওয়া গেল সাকিবকেও। চোখের অস্বস্তির সঙ্গে ইনজুরির শঙ্কা।
সব মিলিয়ে সাকিব একাদশের সুযোগ পেলেও কানপুরের কালো উইকেটে তার জন্য অপেক্ষা করবে বড় চ্যালেঞ্জ। তবে ভিন্ন চিত্র ভারতীয় দলে। টাইগারদের একদিন আগে টেস্ট হারিয়ে অনেকেই কাটিয়ে এসেছেন ছুটি। গৌতম গম্ভীর, বিরাট কোহলিরা যেমন আসলেন দিল্লি থেকে, তেমনি অধিনায়ক রোহিত শর্মা আর শুভমান গিল এসেছেন মুম্বাই হয়ে। কানপুরের গ্রিন পার্কে এখন পর্যন্ত ভারত ম্যাচ খেলেছে 23টি, যেখানে আছে 7টি জয়। বিপরীতে 13টা ম্যাচ হয়েছে ড্র, 3টিতে হেরেছে টিম ইন্ডিয়া। মাহবুব রিমন, সময় সংবাদ, কানপুর, ভারত। জয় দিয়ে নারী টি-20 বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ। প্রথম ম্যাচ জিততে পারলে সেমিফাইনাল খেলাও অসম্ভব নয় বলে জানান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 3 বিভাগে ক্রিকেটারদের কাছে সেরাটা চান অধিনায়ক। বিশ্বকাপে ছেলেদের সমান প্রাইজ মানি হওয়ায় অনুপ্রাণিত ক্রিকেটাররা। পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে স্বপ্নপূরণ কঠিন হবে না বলে মনে করেন কোচ হাসান তিলকারত্নে। বিশ্বকাপ সামনে রেখে আজ মিরপুরে অনুষ্ঠিত হয়েছে নারী দলের আনুষ্ঠানিক ফটো সেশন। বৃহস্পতিবার বিশ্বকাপ খেলতে দেশ ছাড়বে বাংলাদেশের মেয়েরা। মিরপুর শেরে বাংলায় নারী বিশ্বকাপের স্বপ্ন সারথীরা আনুষ্ঠানিক ফটো সেশনে চোখে ছিল আত্মবিশ্বাস আর অদম্য মনোবলে ওদের লক্ষ্য মরুর বুকে নারী টি-20 বিশ্বকাপে ঝড় তোলা। রাজনৈতিক পট পরিবর্তনের পর নিরাপত্তা সংকট বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরে গেছে সংযুক্ত আরব আমিরাতে। বি গ্রুপে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত আছে স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। 2014 সালে টি-20 বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র জয়টা এসেছিল বাংলাদেশের। এরপর বিশ্বকাপ শুধু এসেছে আর গেছে, জয় অধরাই থেকেছে। এটা বড় এক আক্ষেপ অধিনায়ক জ্যোতির কাছে। 2014 ছাড়া কিন্তু ওয়ার্ল্ড কাপে একটা আমরা সিঙ্গেল ম্যাচ উইন করতে পারিনি। ভালো ক্রিকেট খেলছি, বাট আলটিমেটলি ভালো ক্রিকেট খেলার আসলে কোনো মানে না যদি আপনি ম্যাচ উইন করতে না পারেন। বিশ্বকাপে অন্তত একটা জয় চায় বাংলাদেশ। এরপর ফ্লো চলে আসলে এই দল নিয়ে সেমিফাইনাল খেলা অসম্ভব নয় বলেও মনে করেন জ্যোতি। প্রথমে ম্যাচ উইন করার টার্গেট থাকবে এবং সেকেন্ড হচ্ছে যখন আমরা এই ফ্লোটা পাবো, আমার কাছে মনে হয় আমাদের যে টিম এই ফ্লোতে অবশ্যই সেমিফাইনাল কে না খেলতে চাই। সো আমাদের টার্গেট থাকবে সেভাবেই। এবং আমরা জানি যে আমাদের ক্রিকেটটা যদি আমরা এক ধাপ এগিয়ে নিতে চাই তাহলে ওয়ার্ল্ড কাপের মতো বড় স্টেজ আর হতে পারে না। আবুধাবিতে নারী দলের খেলার অভিজ্ঞতা থাকলেও সার্জার উইকেটে একেবারেই নতুন। তবে বিশ্বকাপের আগে 2টি প্রস্তুতি ম্যাচের অভিজ্ঞতা কাজে আসবে বলে মনে করেন অধিনায়ক। নির্দিষ্ট কোনো ইউনিট নয়, 3 বিভাগেই ভালো করার তাগিদ তার। 2022-এ আমরা খেলেছি আবুধাবিতে। আবুধাবির উইকেটগুলো অনেক বেশি সুন্দর ছিল। এখন নতুন একটা সার্জা আমাদের জন্য টোটালি বলবো যে নতুন একদম ভেন্যু, বাট স্টিল 2টা প্র্যাকটিস ম্যাচ যেহেতু আমরা খেলবো, ওখান থেকে মোরালেস কিছু একটা আমরা কিন্তু আইডিয়া পাবো। বিশ্বকাপের প্রথম ম্যাচ দিয়ে নিজের 100তম টি-20 ম্যাচ খেলার মাইল ফলক ছোবেন জ্যোতি। আইসিসি ছেলেদের বিশ্বকাপের মতো নারী বিশ্বকাপেও প্রাইজ মানি সমান করায় অনুপ্রাণিত ক্রিকেটাররা। এটা অনেক ভালো, আমি বলবো যে একটা গ্রেট ইনিশিয়েটিভ বাই আইসিসি, কারণ এতে করে দেখা যাচ্ছে অ্যাটলিস্ট আইসিসি তো বৈষম্য করতেছে না। এটা খুব ভালো একটা বিষয়, এটা খুবই ভালো। এবং আমাদের মেয়েদের ক্রিকেটে বলবো যে অনেক জায়গা দেখছি যে অনেক বেশি পরিবর্তন হচ্ছে, বাংলাদেশেও হচ্ছে। সো ফার এটা বলবো যে পুরো টিমকে কিন্তু অন্যরকম একটা না, এই ভালো করলে একটু ভালো কিছু পাওয়ার সম্ভাবনা আছে। কোচ তিলকারত্নেকে আশা জাগাচ্ছে সবশেষ শ্রীলঙ্কা সিরিজের ফলাফল। There are some positive batting displays, so we're very much confident that they will. It's all about it's about your confidence levels. So they are confident enough, I suppose, and I'm sure they will go out there and do the needful. পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। নারী টি-20 বিশ্বকাপে বাংলাদেশের পেস অ্যাটাকে বড় ভূমিকা রাখতে চান অভিজ্ঞ পেসার জাহানারা আলম। আরব আমিরাতে অনুষ্ঠেয় বিশ্বকাপে বাংলাদেশের ভালো সম্ভাবনা দেখছেন 31 বছর বয়সী এই ক্রিকেটার। রোমানা সালমাদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা যেখানে ব্যর্থ, সেখানে ঘরোয়া ক্রিকেটে দাপটে পারফর্ম করে বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছেন জাহানারা। এশিয়া কাপ জয়ী এই ক্রিকেটারকে এখনও রোমাঞ্চিত করে দেশের নারী ক্রিকেটের সেরা অর্জন। দলের জুনিয়রদের কাছেও অনুপ্রেরণার নাম জাহানারা। অবসরের পর ভবিষ্যতে ক্রিকেট বোর্ডে নারী ক্রিকেটের উন্নয়নে ভূমিকা রাখতে চান জাহানারা। নারী টি-20 বিশ্বকাপ সামনে রেখে আমাদের সঙ্গে আছেন দেশের অভিজ্ঞ ক্রিকেটার জাহানারা আলম। আজ আমরা শুনব বিশ্বকাপ সামনে রেখে তার লক্ষ্য এবং স্বপ্নের কথা। জাহানারা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। জাহানারা, আপনার ঝুলিতে যেটা আছে সেটা অনেকের নেই এই দলে, যে আপনি আমাদের দেশের ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন যেটা এশিয়া কাপ দলের জয়ী দলের সদস্য ছিলেন। তো বিশ্বকাপের আগে সে অনুভূতিটা কি আপনাকে অনুপ্রেরণা যোগায় কিনা?
ডেফিনেটলি ওটা তো আমাদের জন্য সব থেকে বড় অর্জন, আর এটা আমাদের সব সময় মোটিভেশন দেয়। ইনফ্যাক্ট আমার জন্য বিশেষ করে সব কিছুতেই আমি আসলে মোটিভেশন পাই, এমনকি কোনো ফ্যান্স যদি একটা পজিটিভ কমেন্ট করে সেখান থেকেও মোটিভেশন পাই। সো ইটস অল অ্যাবাউট লাইক আমি কিভাবে এটা নিচ্ছি এবং আমরা কিভাবে চিন্তা করে সামনে এগিয়ে যাচ্ছি। সো আমার আসলে মোটিভেশন আমি সব কিছু থেকেই পাই। বিশ্বকাপে আপনার কাছে, অভিজ্ঞ একজন ক্রিকেটারের কাছে, আপনি কি মনে করছেন যে আমাদের পেস অ্যাটাকের ভূমিকাটা কেমন হবে এবং কতটুকুন কন্ট্রিবিউট করতে পারবেন দলের জন্য? আমাদের বাংলাদেশের উইকেটগুলি কিন্তু আপনি দেখবেন যে এটাও স্পিন সহায়ক উইকেট, এবং আমরা বহির্বিশ্বে যে কান্ট্রিতেই যাই না কেন সেখানে আসলে স্পিন সহায়ক উইকেট পাই। খুব কম উইকেট পেয়েছি যেটা পেস সহায়ক। সো এদিক থেকে আমার বিশ্বাস যে পেস ইউনিটে আমরা যেহেতু আমি, মারুফা, দিশা এবং ঋতুমণি 4 জন পেসার আছি, আমরা চাইবো এবং আমরা বিশ্বাস রাখি যে স্পিনের পাশাপাশি পেস ইউনিট থেকে একটা ভালো পারফরমেন্স কন্ট্রিবিউট করতে পারবো আমরা ইনশাআল্লাহ। প্রিমিয়ার লিগের দাপুটে পারফর্ম করে কামব্যাক করা, সেটা কি জাতীয় দলে ইম্প্যাক্ট ফেলবে কিনা? না, ডেফিনেটলি। আসলে দেখেন, পারফরমেন্স এমন একটা বিষয় যেটা আপনাকে স্টেপ বাই স্টেপ সামনে এগিয়ে নেয়। সো এটা ডেফিনেটলি আমাকে অনেক হেল্প করবে, যেটা আমার মোটিভেশন, আমার কনফিডেন্স লেভেল অনেক হাই করে দিয়েছে। আমাদের দেশের নারীদের ক্ষেত্রে দেখা যায় যে একটা পর্যায়ে চলে যাওয়ার পরে তাদের শেষটা খুব সুখকর হয় না। তাদের শেষটা আসলে কেমন হওয়া উচিত? কারণ ফিনান্সিয়ালি বলেন, অন্যান্য সুযোগ সুবিধার দিক থেকে বলেন যে তারা ছেলেদের তুলনায় অনেক পিছিয়ে থাকে। তো তাদের শেষটা আসলে কেমন হওয়া উচিত? যেহেতু আমরা ফিমেল এবং ফিমেল ক্রিকেটার, সো এদিক থেকে আমাদের আফটার ক্রিকেট ক্যারিয়ার কি করা হবে ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে থাকে অনেক ক্ষেত্রে। তবে রিসেন্ট পাস্টে আমরা দেখেছি বোর্ড থেকে আমাদের সিলেক্টর সাহেব এবং আমাদের হেড অফ ওমেন্স উইং ওনারা বলেছেন যে তারা আহ্বান জানিয়েছেন যারা রিটায়ার্ড করবে, যারা লম্বা সময় বাংলাদেশ টিমকে সার্ভিস দিয়েছে, তো তাদের জন্য সিলেক্টরের পোস্ট থেকে শুরু করে কোচিং পোস্ট এবং বিভিন্ন পোস্ট তাদের জন্য ওপেন রয়েছে। সো ইট ইজ রিয়েলি হিউজ ফর আস যে আমাদের ভবিষ্যৎ আর অনিশ্চয়তার মধ্যে থাকবে না ইনশাআল্লাহ। ওয়েল, আমার মনে হয় যে আই এম ভেরি পুয়ার অ্যাবাউট আম্পায়ারিং, আমার একটু ইন্টারেস্ট কম। সো ইন ফিউচারে দেখা যাবে আফটার ক্রিকেট কি করা যায়। পারভিন আক্তার, সময় সংবাদ, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। আরও এক ধাপ এগুলো হামজা চৌধুরী বাংলাদেশের জাতীয় দলে খেলার প্রক্রিয়া। লাল সবুজের হয়ে খেলার অনুমতি চেয়ে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনে চিঠি দেওয়া হলে ইতিবাচক সাড়া মিলেছে এফএ থেকে। বাংলাদেশের হয়ে খেলতে হামজা চৌধুরীকে অনাপত্তিপত্র দিয়েছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন। পরবর্তী প্রক্রিয়া সম্পন্নের জন্য ইতিমধ্যেই ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে চিঠি দিয়েছে বাফুফে। আগামী 1 মাসের মধ্যে এই প্রক্রিয়া শেষ হবে বলে জানান বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। আর কয়েকটা ধাপ, এরপরে বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামার অপেক্ষা ফুরাবে ব্রিটিশ বংশোদ্ভূত হামজা চৌধুরীর। অনেকদিন ধরে চলা গুঞ্জনের অবসান হয় হামজার কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পর। এরপর বেশ কিছু ধাপ অতিক্রম করে এবার বাংলাদেশের হয়ে খেলার খুব কাছাকাছি লেস্টার সিটিতে খেলা এই ফুটবলার। ইংল্যান্ড বয়সভিত্তিক দলের হয়ে খেলায় বাংলাদেশের জার্সিতে মাঠে নামায় অপরিহার্য বিষয় ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের অনুমতি। হামজার পাসপোর্টের কাজ শেষ হওয়ার পরেই এফ এর কাছে অনুমতি চেয়ে চিঠি দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন থেকে মিলেছে সবুজ সংকেত। বাংলাদেশের হয়ে খেলতে হামজা চৌধুরীকে অনাপত্তিপত্র দিয়েছে এফএ। যেহেতু হামজা চৌধুরী অলরেডি ইংল্যান্ডের হয়ে খেলেছে, তো একটু তার প্রক্রিয়াটা আলাদা। আমরা অলরেডি সে এনওসি আমাদের দিয়েছে যে সে বাংলাদেশের জন্য খেলতে আগ্রহী। ওই এনওসি লেটার নিয়ে আমরা ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে আবেদন করেছিলাম এবং ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন আমাদের এনওসি দিয়েছে। ইংলিশ ফুটবল থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পরই ফিফা বরাবর আবেদন করেছে বাফুফে। আর মাত্র একটা ধাপ অতিক্রম করলে ইংল্যান্ডের হামজা হয়ে যাবেন লাল সবুজের। ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির অনুমতি পেলে আর কোনো বাধা থাকবে না লাল সবুজ জার্সিতে তার মাঠে নামতে। আগামী 1 মাসের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে বলে প্রত্যাশা সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের। ইতিমধ্যেই ফিফাকে ওই এনওসি ইংলিশ এফের এনওসি দিয়ে আমরা অ্যাপ্লাই করে দিয়েছি। সো আশা করছি নেক্সট স্টেপে হচ্ছে প্লেয়ার স্ট্যাটাস কমিটি আছে ফিফার, ওদের অ্যাপ্রুভাল পেলেই আমরা আসলে হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে পারবে। নর্মালি 1 মান্থের মধ্যে এটা হয়ে যাবে বলে আমি আশা রাখি। আর যদি কোনো এডিশনাল রিকোয়ারমেন্ট থাকে তারা আমাদের জানাবে, তখন আমরা ওই এডিশনাল ডকুমেন্টসগুলো আবার তাদের প্রোভাইড করব। আমার মনে হচ্ছে আমরা হয়তো নভেম্বরের উইন্ডোতে সে খেলতে পারবে যদি সব
সব কিছু পেপার ওকে থাকে তাহলে অবশ্যই খেলতে পারবে। ধারণা করা হচ্ছে নভেম্বর উইন্ডোতে বাংলাদেশের জার্সিতে মাঠে দেখা যেতে পারে হামজা চৌধুরীকে। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। এ ছিল ভোরের সময়, সঙ্গেই থাকুন সময়ের।